টপিক আমরা দেখব সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন, ইন্টারনেট অ্যান্ড ওয়্যারলেস টেকনোলজি। এইখানে আমরা আসলে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি আমরা। ফার্স্ট অফ অল, যদি দেখেন এখানে যে আমরা প্রথমেই দেখব যে একটা কমিউনিকেশন সিস্টেম যদি আমরা চিন্তা করি, কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন ব্যাপারটা কি? আসলে কমিউনিকেশন মানেই হচ্ছে যে মেসেজ ট্রান্সফার করা। ধরেন আমি আপনার সাথে এখন কমিউনিকেট করতেছি, তাই না? তাহলে একটা পার্টি হচ্ছে আমি যে কিছু বলতেছি, আর একটা পার্টি হচ্ছে আপনারা যারা কিছু শুনতেছেন, এবং দুইজনের মাঝখানে একটা কমিউনিকেশন হচ্ছে। তাহলে কমিউনিকেশনের একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখেন, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং মেসেজ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট থেকে যখন আমরা কোনো একটা মেসেজকে আরেকটা পয়েন্টে সেন্ড করি বা ট্রান্সফার করি, এই জিনিসটাকে আমরা কমিউনিকেশন বলি। তাহলে আমরা মোবাইলের মাধ্যমে কমিউনিকেশন করি, আমরা ফোনের মাধ্যমে কমিউনিকেশন করি, আমরা ডিফারেন্ট ওয়েতে কমিউনিকেশন করি। তাহলে কমিউনিকেশন মানেই হচ্ছে একটা মেসেজকে আমরা কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে বা সেন্ডার পয়েন্ট থেকে রিসিভার পয়েন্ট থেকে পাঠানো। এখন এরকম একটা কমিউনিকেশন সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে তিনটা বেসিক এলিমেন্ট লাগবে আমাকে। তাহলে কমিউনিকেশন সিস্টেমের বেসিক এলিমেন্ট হচ্ছে তিনটা, যে বলা যায় থ্রি বেসিক এলিমেন্ট। তাহলে একটা কমিউনিকেশন সিস্টেম যখন আমরা এস্টাবলিশ করব, তখন এই তিনটা এলিমেন্ট মাস্ট থাকতেই হবে। তাহলে কি কি লাগবে আমাদের এখানে যদি আমরা একটু দেখি, বলা আছে প্রথমেই এ সেন্ডার। তাহলে সেন্ডারের কাজ হচ্ছে, বা সেন্ডার হচ্ছে যে কি করবে, মেসেজটাকে ক্রিয়েট করবে এবং মেসেজটাকে সে সেন্ড করবে। তাহলে আমরা যখন চিন্তা করি ফোন ইউজ করে যখন কথা বলেন, আপনি যদি কাউকে কল দেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে কি সেন্ডার, তাই না? আপনি কি করলেন, তার নাম্বার ডায়াল করলেন এবং কল বাটনে প্রেস করলেন। তাহলে যার কাজ হচ্ছে মেসেজটাকে ক্রিয়েট করা এবং ট্রান্সফার করা, সেই হচ্ছে সেন্ডার। এটাকে আমরা সোর্সও বলতে পারি নেটওয়ার্কের রেসপেক্টে, সেন্ডার বা সোর্স, যার কাজ হচ্ছে মেসেজটাকে ক্রিয়েট করা। সেকেন্ড হচ্ছে এই যে মেসেজটা আমরা ক্রিয়েট করলাম, এটাকে তো ট্রান্সফার করতে হবে। কার কাছে? রিসিভারের কাছে। এখন ট্রান্সফার করার জন্য একটা মিডিয়াম লাগবে, একটা মাধ্যম লাগবে। তাহলে যেই মাধ্যমে আমরা এটাকে ট্রান্সফার করব, ওইটাকে আমরা বলতেছি মিডিয়াম, বা যার কাজ হচ্ছে মেসেজটাকে সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে পৌঁছে দেওয়া। তাহলে যদি ফোন করি আমরা, সেক্ষেত্রে ফোনের ক্ষেত্রে আমি যদি কাউকে কল দেই, সেক্ষেত্রে আমি হচ্ছে সেন্ডার। আমি যেই কোম্পানির নেটওয়ার্ক ইউজ করি বা যেই কোম্পানির সিম ইউজ করি, ওই কোম্পানির নেটওয়ার্ক হচ্ছে কি আমার মিডিয়াম, যার মাধ্যমে আমার কলটা যাবে সেকেন্ড পার্টির কাছে। এবং রিসিভারকে, যে আসলে এই মেসেজটাকে রিসিভ করবে এবং মেসেজের ভিতরে কন্টেইনে কি বলা আছে সেটাকে সে আন্ডারস্ট্যান্ড করবে বা রিট্রিভ করবে। তাহলে বেসিকলি আমরা দেখলাম যে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে গেলে আমাকে তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে সেন্ডার লাগবে, একটা মিডিয়াম লাগবে এবং একটা রিসিভার লাগবে। তাহলে আমরা যদি আমাদের ক্লাসটাকে একটা কমিউনিকেশন সিস্টেম হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে আমি যেহেতু এখন কথা বলতেছি, আমি সেন্ডার হিসেবে আমাকে চিন্তা করতে পারেন সেন্ডার। আমাদের মাঝখানে মিডিয়াম কি বলেন, কিভাবে আমাদের কথাগুলো আপনার কাছে যাচ্ছে? তাহলে আমরা অবশ্যই এটা নেটওয়ার্ক ইউজ করতেছি, তাই না? এবং একটা অ্যাপ ইউজ করতেছি, যেটা জুম অ্যাপ। এই যে জুম কি আমাদের মিডিয়াম, এই জুমের থ্রুতেই কিন্তু আমরা আসলে কি করতেছি, মেসেজটাকে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, এবং আপনি কোনো যদি কিছু বলেন সেটা আমি শুনতে পাচ্ছি। তাহলে মিডিয়াম হচ্ছে জুম, অ্যাজ ওয়েল অ্যাজ নেটওয়ার্ক তো অবশ্যই আছে। জুম অ্যাপের থ্রুতে আমরা কি করতেছি, মেসেজগুলোকে আমরা পাঠাচ্ছি, এবং রিসিভার হিসাবে আপনি কি করতেছেন, মেসেজটাকে রিসিভ করতেছেন। তাহলে খুব সিম্পলি আমরা এভাবে বলতে পারি। তাহলে নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন গুলোকে আমরা আবার চাইলে দুইটা মেইন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। মানে কমিউনিকেশন তো বললাম, কমিউনিকেশনের আবার দুইটা ক্যাটাগরি হতে পারে। একটাকে আমরা বলতে পারি ভয়েস কমিউনিকেশন। তাহলে ভয়েস কমিউনিকেশন ব্যাপারটা কি, যখন আমরা আসলে ফোনে কথা বলি তখন আমাদের আসলে কি ভয়েস ট্রান্সফার হয়, তাই না? তাহলে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে মেইনলি কি হচ্ছে, একটা হিউম্যান বা একজন পার্সন আর একজন পার্সনের সাথে ডিরেক্ট আমরা কনভারসেশন করি। আমি কিছু বলি, আপনি ওইটা শোনেন, এবং আপনি চাইলে ইনস্ট্যান্ট কোনো ফিডব্যাক দিলে সেটা আমি আবার ওখান থেকে রিসিভ করতে পারি। তাহলে একটা তো ভয়েস কমিউনিকেশন, যেটা আমরা ফোনের মাধ্যমে করি। আর কম্পিউটার টু কম্পিউটার যখন কমিউনিকেশন হয় বা মেশিন টু মেশিন যখন কমিউনিকেশন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমিউনিকেশনটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাহলে ডেটা কমিউনিকেশনটাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেশিন টু মেশিনের ক্ষেত্রে করি। তাহলে ডেটা কমিউনিকেশন ব্যাপারটা কি বলা হয়, দেখেন, যে ইলেকট্রনিক সিস্টেম দ্যাট ট্রান্সফার ডেটা ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। তার মানে আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিছু ডেটা পাঠাবো, কিছু ডেটা পাঠাবো। এই জিনিসটাকেই বলছে ডেটা কমিউনিকেশন। তাহলে একটা মেশিন যখন আরেকটা মেশিনের সাথে কোনো কমিউনিকেট করে, ধরেন আমি ইমেল পাঠাইলাম,
তাহলে ইমেল পাঠাইতে হলে আমার কি মোবাইলে আমি আমার ইমেল অ্যাকাউন্ট ওপেন করলাম, অথবা কম্পিউটারে করলাম আমার ইমেল অ্যাকাউন্ট ওপেন, একটা ইমেল কম্পোজ করলাম বা লিখলাম, লিখে যখন এটাকে সেন্ড করলাম, তখন এই ইমেলটা কি হবে, আর একটা মেশিনে কাছে যাবে, মানে যেই মেশিন আমার, মানে রিসিভার যে সে যে মেশিনটি ইউজ করে ওই মেশিনে কিন্তু সেটাকে রিসিভ করবে। তার মানে কি হচ্ছে, একটা মেশিন থেকে আমরা কি করতেছি, একটা মেসেজ বা একটা ডেটা আরেকটা মেশিনকে সেন্ড করতেছি। তাহলে এই জন্য বলা আছে ইন দিস কেস বা এই ডেটা কমিউনিকেশনের কেসে কি হয়, দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার আর নর্মালি মেশিন। তার মানে এখানে সেন্ডার যে থাকে এবং রিসিভার যারা থাকে এরা বোথ কি হচ্ছে, মেশিন হচ্ছে। তার মানে এখানে আমরা মেশিন টু মেশিন বা ডিভাইস টু ডিভাইস ডেটা ট্রান্সফার করতেছি। তাহলে ডেটা ট্রান্সফারেশনের ক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে আসলে কমিউনিকেশন হচ্ছে মেশিনের সাথে মেশিনের, একটা ডিভাইস থেকে ডেটা আর একটা ডিভাইস আমরা পাঠাচ্ছি। তাহলে এখানে আমরা কি করতেছি যে একটা ডিভাইস হচ্ছে সেন্ডার, তাহলে এখানে যেই মেশিন থেকে আমরা মেসেজটাকে পাঠাচ্ছি সে হচ্ছে সেন্ডার, আর যেই মেশিনটাকে রিসিভ করছে ও হচ্ছে রিসিভার, আর এই দুইটার মাঝখানে যে কানেকশনটা দেওয়া আছে এটাই হচ্ছে আমার মিডিয়াম। তাহলে অ্যাজ এ মিডিয়াম আমরা কি ইউজ করতে পারি, এই ক্ষেত্রে আমরা টেলিফোন লাইন ইউজ করতে পারি। তাহলে টেলিফোন লাইনের থ্রুতেও কিন্তু আমরা কি হয়, একটা ফোন থেকে আর একটা ফোনে আমরা কমিউনিকেট করতে পারি, তাই না? অথবা টেলিফোন লাইন ইউজ করে আমরা একটা সময় ইন্টারনেট ইউজ করতাম, যখন আমাদের হয়তো ব্রডব্যান্ড ইন্টারনেট ছিল না, তখন আমরা ডায়াল আপ ইন্টারনেট ইউজ করতাম, সেক্ষেত্রে আমরা টেলিফোন লাইনের থ্রুতে ইন্টারনেট ইউজ করা লাগতো। একইভাবে মাইক্রোওয়েভের কথা বলতে পারি, স্যাটেলাইট লিঙ্কসের কথা বলতে পারি, এগুলো সবই হচ্ছে কি আসলে মিডিয়াম, যার থ্রুতে আমরা কি করতেছি, একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ডেটা বা ইনফরমেশন ট্রান্সফার করতেছি। তাহলে নেক্সট স্লাইডে আমরা ডেটা কমিউনিকেশনের পরে যেটা দেখব সেটা দেখেন, বলা আছে ডেটা ট্রান্সমিশন মুডস। তাহলে এই যে ডেটা পাঠাবো আমরা একটা মেশিন থেকে আরেকটা মেশিনে, তাহলে আমাদের ফোকাস কোথায় চলে আসছে, ডেটা কমিউনিকেশনের দিকে, যে আমরা আসলে দুইটা মেশিনের ভিতরে ডেটা পাঠাবো। তাহলে সেই ক্ষেত্রে ডেটা যে পাঠাবো, ডেটা পাঠানোর কিছু মুডস আছে বা কিছু ওয়ে আছে, যে কিভাবে পাঠাইতে পারি আসলে ডেটাগুলো। তাহলে তিনটা ওয়েতে আমরা মেনলি ডেটা পাঠাই, এটাকে আমরা বলি মুডস অর ওয়ে অফ ডেটা ট্রান্সমিশন। তাহলে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যখন ডেটা পাঠাবো তখন তিনটা ডিফারেন্ট ফর্মে আমরা পাঠাইতে পারি। একটা ফর্মকে আমরা বলছি সিমপ্লেক্স, একটা ফর্মের নাম হচ্ছে সিমপ্লেক্স ফর্ম, একটা ফর্মের নাম হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তার মানে তিনটা ওয়েতে একটা মেশিন থেকে আমরা ডেটা আর একটা মেশিনকে সেন্ড করতে পারি। তাহলে এই তিনটা মোডের কোন মুডটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। তাহলে ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি যে সিমপ্লেক্স এই ব্যাপারটা কি আসলে, তাহলে সিমপ্লেক্স, নাম যেমন সিম্পল, নাম শুনেই মনে হচ্ছে দ্যাট ইজ এ সিম্পল টাইপ অফ ট্রান্সমিশন, তাই না, সিমপ্লেক্স। তাহলে এটা খুব সিম্পল ট্রান্সমিশন। এখানে কি হচ্ছে, ডেটা ক্যান ট্রাভেল ইন অনলি ওয়ান ডিরেকশন অ্যাট অল টাইম। তাহলে আমরা জানি যে ডেটা পাঠাইতে হলে কি লাগবে, দুইটা পার্টি লাগবে, একটা হচ্ছে সেন্ডার লাগবে, একটা লাগবে হচ্ছে সেন্ডার, আর একটা লাগবে হচ্ছে রিসিভার। তাহলে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে একটা কমিউনিকেশন সিস্টেমে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে সেন্ডার থাকবে, একটা হচ্ছে রিসিভার থাকবে, এবং মাঝখানে কি থাকবে, মিডিয়াম থাকবে যার থ্রুতে ডেটাটা যাবে। এখন যদি এরকম হয় কোন একটা সিচুয়েশন যে সেন্ডার যে থাকবে এই শুধুমাত্র সেন্ড করতে পারবে, তার মানে সেন্ডার যে থাকবে ও শুধু সেন্ড করবে, আর রিসিভারের কাজ হচ্ছে শুধু রিসিভ করা। তার মানে সেন্ডার শুধু পাঠাবে ডেটা, রিসিভার শুধু ডেটাগুলোকে রিসিভ করবে। তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রান্সমিশন, যে আমি শুধুমাত্র সেন্ডার থেকে ডেটাই পাঠাইতে পারবো, বাট রিসিভার কোনো রকম ফিডব্যাক বা কোনো রকম রিপ্লাই করতে পারবে না। ব্যাপারটি কি বোঝা যাচ্ছে? তার মানে ডেটাগুলো শুধুমাত্র ওয়ান ওয়েতে ট্রাভেল করবে, একদিকে যাবে, একমুখী। আমরা মাঝে মধ্যে কিছু রাস্তা দেখি না, ও বলে না ওয়ান ওয়ে রাস্তা, দেখছেন, যে শুধুমাত্র গাড়ি এখান থেকে যেতে পারবে, উল্টা দিক দিয়ে আসা যাবে না। তো এই ব্যাপারটাকে আমরা বলতে পারি সিমপ্লেক্সের মতো, যে শুধুমাত্র ডেটাগুলোকে আমরা ওয়ান ডিরেকশনে শুধু সেন্ড করতে পারবো। তাহলে যদি এরকম হয়, এরকম একটা ডিভাইসের নাম বলতে পারবেন যেখানে শুধু আমরা সেন্ড করি, এমন একটা ডিভাইসের নাম বলতে পারবেন যেখানে শুধুমাত্র আমরা সেন্ড করি বা রিসিভ করি? ফ্যাক্স ফ্যাক্স আচ্ছা, তাহলে ফ্যাক্সের কথা বলতে পারি, আমরা ফ্যাক্সে আমরা কি করি, সেন্ড করি। এখন ফ্যাক্স মেশিন যদি চিন্তা করেন, ফ্যাক্স মেশিনে কিন্তু আমরা যেমন সেন্ড করতে পারি কোন একটা ফ্যাক্স, আবার ওই যে মেশিনটাকে রিসিভ করলো ফ্যাক্সটা, ওই মেশিন থেকে আবার সেন্ড করে আমি আবার রিপ্লাই করতে পারি না একটা। ধরেন আমি একজনকে ফ্যাক্স করলাম, তাহলে তার একটা ফ্যাক্স মেশিন আছে, ওই মেশিনে সে ফ্যাক্সটা সে প্রিন্ট হইলো, তাই না? এখন ওই মেশিন থেকে তো সে আবার কি করতে পারে, আরেকটা ফ্যাক্স আমাকে রিপ্লাই করতে পারে। তাহলে এই সিমপ্লেক্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, যে সেন্ডার থাকবে সে শুধু সেন্ডই করবে,
সে কিন্তু কখনো রিসিভ করবে না, আবার যে রিসিভার থাকবে সে কিন্তু কখনো সেন্ড করবে না। তাহলে এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি, ধরেন আমরা যে টেলিভিশন দেখি বাসায় অথবা যে রেডিও শুনি, এর যে প্রোগ্রামগুলো আমরা দেখি টেলিভিশনের প্রোগ্রাম, এখন দেখেন, চিন্তা করে দেখেন তো, এই যে টেলিভিশনের যেই প্রোগ্রামগুলো আমরা দেখি, এগুলো কি হয়, টেলিভিশনের একটা ব্রডকাস্টিং পয়েন্ট আছে না, যেখান থেকে এই টেলিভিশনের প্রোগ্রামগুলোকে সে মানে অন এয়ারে দেয়। তাহলে ওই যে ব্রডকাস্টিং পয়েন্ট যেখান থেকে কি করতেছে, এই প্রোগ্রামগুলোকে সে অন এয়ারে দিচ্ছে, এবং আমি আমার বাসায় টেলিভিশন সেটে ওই প্রোগ্রামটা দেখতে পাচ্ছি। তাহলে আমার বাসার যে টেলিভিশন সেটটা আছে, এটা কি আসলে শুধু রিসিভ করতেছে না সেটাগুলোকে? আমাদের বাসার যে টেলিভিশন সেট, ওকে কিছু সেন্ড করতেছে না শুধু রিসিভ করতেছে? শুধু রিসিভ করতে স্যার। তাহলে আমাদের ডিভাইসগুলো কিন্তু শুধু রিসিভ করতেছে, কিন্তু কোনো সেন্ড করতে পারছে না। তাহলে আপনার টেলিভিশন সেট থেকে আপনি কিন্তু কোনো সিগন্যাল পাঠাইতে পারতেছেন না, আপনি শুধুমাত্র রিসিভ করতেছেন। তাহলে সিগন্যাল পাঠাচ্ছে কে? সিগন্যাল পাঠাচ্ছে হচ্ছে ওই টেলিভিশন, মানে যারা, মানে ওই কোম্পানির যারা ওনার, তারা পাঠায়। যেমন বিটিভি থেকে যখন কোনো একটা নাটক দেখি আমরা বা কোনো একটা নিউজ দেখি, তার মানে কি বিটিভির যেই সম্প্রচার কেন্দ্র আছে ওইখান থেকে তারা কি করতেছে, এই জিনিসটাকে ট্রান্সমিট করতেছে, এবং আমি আমার বাসার টেলিভিশন সেটে বসে বসে ওইটাকে দেখতেছি। এখন আমার যদি দেখতে ইচ্ছা নাও করে, তাহলে আমি হয়তো টেলিভিশন অফ করে দিতে পারি, বাট আমি চাইলে কি করতে পারি না, এখান থেকে নতুন কোনো সিগন্যাল তার কাছে পাঠাতে পারি না। তার মানে আমার ডিভাইসটা শুধুমাত্র রিসিভ অনলি ডিভাইস। তার মানে এই সিমপ্লেক্স ট্রান্সমিশনে কি হবে, কিছু ডিভাইস থাকবে যেটা কি করবে, শুধু রিসিভ করবে, এর কাজই রিসিভ করে, এর কোনো সেন্ড করতে পারবে না। এর কাজ হচ্ছে রিসিভ করে। যেমন আমরা যখন রেডিওতে কোনো একটা প্রোগ্রাম শুনি, বা রেডিওতে যখন আমরা যে খেলা দেখি, খেলার প্রোগ্রাম শুনি, তখন কি হচ্ছে যে আমাদের রেডিও ডিভাইসটা কি হচ্ছে, শুধুমাত্র রিসিভ করতেছে সিগন্যালগুলোকে, এবং আমি শুনতে পাচ্ছি খেলার ধারাভাষ্য বলতেছে। বাট যেখান থেকে বলতেছে ওরা কি করতেছে, সেন্ড করতেছে। তার মানে সিমপ্লেক্সের ক্ষেত্রে যে সেন্ডার থাকবে সে অলওয়েজ সেন্ডার, আর যে রিসিভার থাকবে সে অলওয়েজ রিসিভার। ব্যাপারটা কি বোঝা গেছে? সেন্ডার যদি থাকে অলওয়েজ সেন্ডার, আর রিসিভার যদি অলওয়েজ রিসিভার হয়, তাহলে ওই সিনারিওটাকে আমরা বলি সিমপ্লেক্স। এখন বলেন তো, আমরা আমাদের যে ক্লাস হচ্ছে এটা কি সিমপ্লেক্স? আমাদের ক্লাসের সিস্টেম এটা কি সিমপ্লেক্স বলেন? আমরা যে ক্লাসে আছি এটা কি সিমপ্লেক্স ট্রান্সমিশন হচ্ছে নাকি না হচ্ছে না বলেন? বোঝা গেছে কি আমার কথা? ক্লাসে তো আমরা কমিউনিকেশন করতেছি না, আপনাদের সাথে আমরা কমিউনিকেশন করতেছি না, তাহলে এখানে এই ট্রান্সমিশনটা কি সিমপ্লেক্স হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে, চিন্তা করেন বলেন তো। এখানে কি ট্রান্সমিশনটা ওয়ান ওয়ে হচ্ছে নাকি বোথ ওয়েতে হচ্ছে? বোথ ওয়ে স্যার। বোথ ওয়ে। তার মানে হচ্ছে আমি যেমন আপনাদের সাথে কথা বলতে পারতেছি, আপনারা আবার কি রিপ্লাই দিতে পারতেছেন। তাহলে সিমপ্লেক্সে কিন্তু রিপ্লাই এর কোনো সুযোগ নাই। তাহলে শুধুমাত্র আপনি যদি এরকম হয় যে টেলিভিশনে যখন প্রোগ্রাম দেখেন শুধুমাত্র দেখতে পারেন, কিন্তু কোনো রকম রিপ্লাই করতে পারতেছেন না, কোনো রকম ফিডব্যাক দিতে পারতেছেন না, ওই জন্যটাকে সিমপ্লেক্স বলতেছি। ধরেন আমি যখন কিবোর্ড থেকে কোন একটা জিনিস টাইপ করি, তাহলে আমাদের কিবোর্ড কি করতেছে, শুধুমাত্র একটা সিগন্যাল নিয়ে আমার কম্পিউটারকে দিচ্ছে। তাহলে এটা কি করতেছে, কিবোর্ড একটা সিগন্যাল সেন্ড করতেছে আমাদের কম্পিউটারের দিকে। তাহলে এই কিবোর্ডটা কি, একটা শুধুমাত্র সেন্ডিং ডিভাইস, যার কাজ হচ্ছে শুধু সিগন্যাল সেন্ড করা। কিবোর্ড কিন্তু কোনো সিগন্যাল রিসিভ করতেছে না। আবার আমাদের মনিটর কি করতেছে, কোন একটা সিগন্যাল আমাকে ডিসপ্লে করতেছে, তার মানে সে কম্পিউটার থেকে একটা সিগন্যাল আমাদের মনিটরের দিকে যাচ্ছে, মনিটর শুধু এটা আমাকে দেখাচ্ছে। বাট মনিটর থেকে কোনো সিগন্যাল আমরা কিন্তু আবার কম্পিউটারের দিকে ব্যাক করতেছি না। যদি টাচ স্ক্রিন হয় সেক্ষেত্রে ডিফারেন্ট কনসেপ্ট। আমরা মোবাইলে যদি টাচ স্ক্রিন চিন্তা করি, টাচ স্ক্রিন হলে কি হয়, স্ক্রিনে টাচ করেও কিন্তু আমরা কোনো সিগন্যাল পাঠাইতে পারি। বাট অ্যাজ এ জেনারেল মনিটর যেগুলো আমরা ইউজ করি কম্পিউটারের ক্ষেত্রে, যেটা যেটা টাচ স্ক্রিন না, ওই মনিটর দিয়ে কিন্তু আমরা কোনো সিগন্যাল কম্পিউটারের কাছে পাঠাই না। শুধুমাত্র কম্পিউটার থেকে সিগন্যালগুলো আমাদের মনিটরে আসে এবং আমরা ওটাকে দেখতে পাই। আবার কিবোর্ড থেকে কোনো সিগন্যাল যদি আমরা কম্পিউটারকে দেই, সেটা কম্পিউটার দিকে যায়। তার মানে সিগন্যালগুলো ওয়ান ওয়ে সিগন্যাল নর্মালি। তাহলে একটা ব্যাপার দেখলাম যে সেটা হচ্ছে ওয়ান ওয়ে বা সিমপ্লেক্স। এখন সিমপ্লেক্স ব্যাপারটাকে যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি, তাহলে ব্যাপারটা এরকম, যে আমাদের কম্পিউটারে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সিস্টেম ইউনিট, এসইউ, যেটার ভিতরে আমাদের কম্পিউটারের ডিফারেন্ট পার্টস গুলো আছে, এবং এটা আমার মনিটর ধরেন। তার মানে এই কম্পিউটারের সিস্টেম ইউনিট থেকে মনিটরের দিকে একটা ডেটা আসে, এবং মনিটরের স্ক্রিনে আমরা ওটাকে দেখতে পাই। তার মানে এটা ওয়ান ওয়ে ট্রান্সমিশন, শুধুমাত্র একদিকে ডেটাটা যাচ্ছে, ফ্লো হচ্ছে ওয়ান ওয়েতে। দ্যাট ইজ সিমপ্লেক্স। অথবা যে বললাম রেডিও টেলিভিশনের প্রোগ্রাম, এটাও চাইলে আমরা উল্লেখ করতে পারি, যে কোনো কিছু বলতে পারি, মানে যেখানে ট্রান্সমিশনটা ওয়ান ওয়েতে হচ্ছে ওটাই সিমপ্লেক্স। এখন সিমপ্লেক্সের পরবর্তী যেই স্টেপটা আমরা বলতে পারি সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে আমরা তিনটা মুড বলছিলাম, যে ডেটা ট্রান্সমিশনের জন্য তিনটা মুড হতে পারে, সিমপ্লেক্সটা দেখলাম
সেকেন্ড হাফ ডুপ্লেক্স যে ব্যাপারটা, এটা কিরকম হবে? তাহলে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে বলা আছে দেখেন, যে ডেটা ক্যান ট্রাভেল ইন বোথ ডিরেকশন। তাহলে এটা দেখেন আগেরটার থেকে অনেকটাই বেটার। আগে আমরা বুঝলাম শুধু ওয়ান ডিরেকশনে ডেটা ট্রান্সফার হতে পারে, একদিকে যায়। এখন আমরা বলছি ক্যান ট্রাভেল ইন বোথ ডিরেকশন, মানে দুই দিকেই যেতে পারে। তবে শর্ত আছে একটা। কি শর্ত বলা আছে? বাট অনলি ইন ওয়ান ডিরেকশন অ্যাট এ টাইম। তার মানে ডেটা দুই দিকেই যেতে পারে, ওকে, বাট অ্যাট এ টাইমে একদিকেই যাবে, একসাথে দুই দিকে যেতে পারবে না। বোঝা গেছে কি? ডেটা একসাথে দুই দিকে যাবে না, একসাথে একদিকেই যাবে। এখন যদি চিন্তা করি যে আমাদের যে ক্লাস হচ্ছে, এই ক্লাসে কিন্তু আসলে আমরা এই হাফ ডুপ্লেক্স মোডটা ফলো করতেছি। তার মানে হচ্ছে আমি এখন যে কথা বলতেছি, তাহলে আমার সিগন্যালটা আপনাদের দিকে যাচ্ছে, তার মানে এখন আমি সেন্ডার, আপনারা হচ্ছে রিসিভার। আবার যদি কেউ কথা বলেন আপনাদের মধ্যে থেকে, কোন একটা কোশ্চেন করেন, সেক্ষেত্রে আপনি তখন সেন্ডার হয়ে যাবেন, আমি তখন রিসিভার হয়ে যাব। তার মানে হচ্ছে ডেটাটা দুই দিকেই যাবে, আমার দিক থেকে আপনাদের দিকে যাচ্ছে, আবার আপনাদের দিক থেকেও আমার কাছে আসতেছে, বাট অ্যাট এ টাইমে না। আমি যখন বলতেছি তখন আপনি শুনতেছেন, আপনি যখন বলতেছেন তখন আমি শুনতেছি। তার মানে আমরা যখন টেলিফোনে কথা বলি বা মোবাইলে কথা বলি, নর্মালি আমরা এই মুডটাই বেশি ফলো করি, হাফ ডুপ্লেক্স, যে আমরা দুইটা পার্টি থাকি, দুইটা পার্টির মধ্যে একটা পার্টি কথা বলে, আরেকটা পার্টি ওটাকে রিসিভ করে, আবার সেকেন্ড পার্টি যখন কথা বলে ফার্স্ট পার্টি ওটাকে রিসিভ করে। তাহলে মানে কি অল্টারনেটিভলি আমরা কি করতে পারতেছি? সেন্ডও করতে পারতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভও করতে পারতেছি, বাট সেম টাইমে না। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে আমরা জানি যে আমাদের পদ্মা সেতুতে কি আছে, রেল সংযোগ আছে। এখন এই রেল সংযোগের ব্যাপারটা হচ্ছে কি, যে সিঙ্গেল লাইন। তার মানে হচ্ছে অ্যাট এ টাইম দুইটা রেলগাড়ি, একটা আসবে একটা যাবে, এরকম পসিবল না। তার মানে একটা যেতে পারবে শুধু অ্যাট এ টাইমে। তাহলে যখন একটা যাবে তখন কি হবে? অন্য পাশ থেকে আর আসতে পারবে না। তাহলে একটা যাওয়া শেষ হইলে অন্য পাশ থেকে আরেকটা আসতে পারবে, এরকম। তার মানে ও একটাই রাস্তা, ওই রাস্তাটিকে আমরা শেয়ার করতেছি। যখন আমি সেন্ড করতেছি তখন আপনি স্টপ থেকে শুধু রিসিভ করতেছেন, আবার আপনি সেন্ড করতেছেন তখন তখন আমি এটাকে রিসিভ করতেছি। তাহলে এই ধরনের ট্রান্সমিশন আমরা আসলে মোস্ট কমনলি ইউজ করি কোথায়? বলা যায় ভয়েস কমিউনিকেশনের জন্য ইউজ করি। কম্পিউটার টু কম্পিউটার যখন আমরা কমিউনিকেট করি, ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে এই হাফ ডুপ্লেক্সটা মোস্ট প্রেফারেবল। যেমন আমরা এই যে ফোনে কথা বলার কথা বললাম, যেহেতু একটা মানুষ একসাথে কি করতে পারে, শুনতে এবং বলতে দুইটা যদি করে, সেক্ষেত্রে আসলে কি সে গুলাই ফেলে। তাহলে সে একটা কাজই করতে পারে, হয়তো শুনবে কোনো কিছু অথবা বলবে, তাই না ব্যাপারটা? তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে এই মুডটা আসলে প্রেফারেবল মুড। তাহলে আমরা দুইটা মুড দেখলাম, একটা ছিল সিমপ্লেক্স মুড, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মুড। নেক্সট যে মুডটা আমরা দেখবো, তার আগে হাফ ডুপ্লেক্স একটা ইমেজ দেখি আমরা। দেখেন এখানে দুইটা কম্পিউটার দেওয়া আছে, যে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠাবো। ধরেন আমি এই কম্পিউটার থেকে কোনো একটা মেসেজ পাঠাবো এই সেকেন্ড কম্পিউটারকে। তাহলে আমি প্রথমবার যখন মেসেজ সেন্ড করলাম, তখন আমাদের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, যে সে মেসেজটাকে এখান থেকে নিয়ে যে এই কম্পিউটারের কাছে নিয়ে আসলো। তার মানে আমি এখানে সেন্ডার, ও হচ্ছে রিসিভার। এখন যে সে মেসেজ যখন রিসিভ করলো, রিসিভ করার পর সে চাইলো একটা রিপ্লাই করতে। তাহলে যখন রিপ্লাই করবে তখন কিন্তু সে আবার সেন্ডার হয়ে যাবে। আর এই মেসেজ তখন সে পাঠিয়ে দিবে আমাকে একটা নতুন মেসেজ, এবং আমি তখন হয়ে যাব রিসিভার। তার মানে একটা মেশিন অল্টারনেটিভলি কখনো সে সেন্ডার হিসেবে কাজ করবে, কখনো সে রিসিভার হিসেবে কাজ করবে। তাহলে এটাই আসলে হাফ ডুপ্লেক্সের কনসেপ্ট, যে আমরা একটা লাইন ইউজ করি, বোথ ডিরেকশনে এটা পাঠাইতে পারবো, বাট অ্যাট এ টাইমে না, ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আমরা এটাকে করব। মানে বলা আছে টাইম ওয়ানে আমরা হয়তো সেন্ড করব, টাইম টুতে হয়তো আমরা রিসিভ করব। এই গেল আমাদের হাফ ডুপ্লেক্সের কনসেপ্ট। নেক্সট যেই কনসেপ্ট আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে ফুল ডুপ্লেক্সটা আরো বেটার। এখানে বলা আছে দেখেন, ডেটা ইজ সেন্ড ইন বোথ ডিরেকশন সাইমালটেনিয়াসলি। তাহলে আগে আমরা বলছিলাম অল্টারনেটিভলি সেন্ড এবং রিসিভ করতে পারে হাফ ডুপ্লেক্সে। অল্টারনেট মানে ছিল কি, অ্যাট এ টাইমে না। বাট এই যে সিমিলটেনিয়াসলি মানে হচ্ছে কি, অ্যাট এ টাইমে, সেম টাইম, একই টাইমে আমরা কি করতে পারবো, ডেটা সেন্ডও করতে পারবো, ডেটা রিসিভও করতে পারবো। মানে হচ্ছে আলাদা আলাদা পাথ আছে। একটা দিয়ে ধরেন আমাদের রাস্তায় দেখি মাঝে মাঝে এখানে যে দুইটা লেন যখন থাকে গাড়ির, দুইটা লেন, একটা লেন দিয়ে কি হয়, গাড়ি আসতেছে, আরেকটা লেন দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি আছে, দুইটার জন্য আলাদা রাস্তা আছে, আসার জন্য আলাদা রাস্তা আছে, যাওয়ার জন্য আলাদা রাস্তা আছে। তার মানে এট এ টাইম দুইটা গাড়ি দুই পাশ থেকে, একটা আসতেছে আর একটা যেতেছে, এটা পসিবল। তাহলে যেমন বলা আছে দুইটা ট্রেন কি হতে পারে, পাশাপাশি দুইটা যদি ট্র্যাক থাকে বা পাশাপাশি দুইটা লাইন থাকে, তাহলে দুইটা ট্রেন কিন্তু পাশাপাশি যেতে পারবে। ব্যাপারটা এরকম।
তাহলে এখানে আমাদের সেন্ড এবং রিসিভ দুইটাই একসাথে পসিবল। তাহলে এটার ক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে যে বলা হয়, দেখেন, দিস ট্রান্সমিশন মোড ইলিমিনেটস দ্য প্রবলেম অফ ট্রান্সমিশন ডিলে। তাহলে এখানে আসলে ডিলে নাই, কোনো ডিলে মানে এখানে কোনো ওয়েট করতেছে না কাউকে, যে একটা আসা শেষ হলে আরেকটা যাবে এরকম না। এট এ টাইম যেহেতু পাঠাইতে পারতেছে, তার মানে হচ্ছে এখানে কোনো ডিলে নাই, ট্রান্সমিশনের জন্য কোনো রকম ওয়েটিং ব্যাপারটা নাই। বাট এর ক্ষেত্রে বলা আছে ইস মোর এক্সপেন্সিভ দেন আদার টু মুডস। তার মানে এর আগে যে আমরা দুইটা মুড দেখলাম, সিমপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্স, তার থেকে এই মুডটা আসলে এক্সপেন্সিভ কেন? এখানে আমাকে স্পেশাল ইকুইপমেন্ট লাগবে, এখানে আমাকে বেশি কানেকশন লাগবে, যেহেতু আমাদের অ্যাট এ টাইম আমরা দুইটাকেই ফ্যাসিলিটি দিচ্ছি সেন্ড এবং রিসিভ করার জন্য। তার মানে এখানে স্পেশাল ইকুইপমেন্ট ইউজ করতে হবে। এই কারণে এটা কি হচ্ছে, এক্সপেন্সিভ হচ্ছে। তাহলে আমরা যখন কম্পিউটার টু কম্পিউটার কমিউনিকেশন করি অথবা ইন্টারনেটে, যখন আমরা ইন্টারনেট যেটা আমরা ইউজ করি, এটাকে আমরা বলি ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন, যে আমরা অ্যাট এ টাইম কি করি, সেন্ডও করি অথবা রিসিভও করি। তাহলে ইন্টারনেটে আমরা মাঝে মধ্যে দেখেন যে আমরা ডাউনলোড করি কোনো কিছু, তাহলে ডাউনলোড করাকে আমরা বলি কি, আসলে রিসিভ করতেছি কোনো ইনফরমেশন, সার্ভার থেকে কোনো একটা ইনফরমেশন আমি আমার কম্পিউটারে রিসিভ করতেছি। আবার যখন আমরা আপলোড করি, আপলোড, যে আমার কম্পিউটারে একটা ফাইল আছে এটাকে আমি আপলোড করে দিচ্ছি, তার মানে হচ্ছে এটাকে আমরা সেন্ড করা বলতে পারি। তার মানে আমরা এট এ টাইম দুইটা কাজই করতে পারি। তাহলে ফুল ডুপ্লেক্স নর্মালি আমরা কম্পিউটার টু কম্পিউটার বা মেইন ফ্রেম কমিউনিকেশনের জন্য ইউজ করি। তাহলে এটার জন্য যদি আমরা একটা গ্রাফিক্যাল ভিউ দেখতে চাই যে এটা আসলে দেখতে কেমন, তাহলে তাহলে দেখেন এখানে আমরা এই একই রকম ছবি ইউজ করতেছি সেন্ডার এবং রিসিভারের, এবং এখানে বলতেছি ডিরেকশন অফ ডেটা অল দ্য টাইম। তার অল টাইম সে কি করতে পারতেছে, দুই ডিরেকশনই, মানে এই দিকেও ডেটা আসতে পারতেছে, এই দিকেও যেতে পারতেছে। তার মানে এট এ টাইম সে সেন্ডও করতে পারতেছে এবং ওই সেম টাইমে সে রিসিভও করতে পারতেছে। তাহলে এই গেল আমাদের ট্রান্সমিশনের তিনটা মুড। তাহলে এটা কি বোঝা গেছে, ডেটা ট্রান্সমিশনের মুডস গুলো? শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝা গেছে। ওকে। তাহলে নেক্সট আমাদের যেই টপিক দেখেন, এখানে বলা আছে ডিজিটাল অ্যান্ড অ্যানালগ সিগন্যাল। তাহলে এই যে আমরা ট্রান্সফার করব, ডেটাটা যে পাঠাবো, ডেটাটা যাবে কিভাবে আসলে? কারো কি আইডিয়া আছে যে আমি যখন একটা মোবাইল থেকে অথবা কোনো একটা কম্পিউটার থেকে কোনো একটা মেসেজ পাঠাই, ধরেন আমরা তো সবাই ইন্টারনেট ইউজ করতেছি, এখন যেহেতু সবাই নেটওয়ার্ক কানেক্টেড আছেন আমাদের জুমে, সবাই ইন্টারনেট ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে বা আমার কম্পিউটার থেকে যখন এই কথাটা আমি বলতেছি, এটা আপনার কাছে যাচ্ছে যে, কিভাবে যাচ্ছে? অবশ্যই সিগন্যালের মাধ্যমে যাচ্ছে, তাই না? সিগন্যাল যাচ্ছে, তাই তো? এখন সিগন্যালগুলো নর্মালি দুই রকম হতে পারে। আমরা যে সিগন্যালগুলো ইউজ করি আমাদের ডে টু ডে লাইফে, এই সিগন্যালগুলো দুই টাইপের হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল, আর একটাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল অ্যান্ড অ্যানালগ। এখন ডিজিটাল কোনটা আর অ্যানালগ কোনটা? এখন দেখেন, ডিজিটাল ব্যাপারটা হচ্ছে যে এখানে শুধুমাত্র আমরা সিকোয়েন্স অফ ভোল্টেজ পাঠাই। ভোল্টেজ, সিকোয়েন্স অফ ভোল্টেজ বলতে বোঝাচ্ছে যে আমরা আসলে যখন এরকম একটা সিগন্যালের কথা চিন্তা করি, দেন এরকম একটা সিগন্যাল, এরকম সিগন্যাল মেবি আপনারা কোথাও না কোথাও ছবি আকারে দেখছেন। এরকম যদি সিগন্যাল বলি, এইখানে কি হচ্ছে আসলে, আমাদের এই সিগন্যালের দুইটা স্টেট আছে। একটা হচ্ছে জিরো স্টেট, আর একটা হচ্ছে ওয়ান স্টেট। আবার জিরো স্টেট, আবার ওয়ান স্টেট। তার মানে হচ্ছে কোন একটা সিগন্যাল যদি এরকম দুইটা স্টেট দিয়ে তৈরি হয়, সিকোয়েন্স অফ ভোল্টেজ যেটা আসলে জিরো ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এই ধরনের সিগন্যালকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। তাহলে এই সিগন্যালটার নাম হচ্ছে ডিজিটাল সিগন্যাল, যেখানে আমরা শুধুমাত্র জিরো ওয়ান পাঠাইতে পারি, এর মাঝামাঝি কোনো অপশন নাই। আইদার জিরো পাঠাবো, জিরো মানে হচ্ছে অ্যাবসেন্ট, আর ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট। তাহলে যদি আমরা অনেকগুলো ওয়ান পাঠাতে চাই, তাহলে এই 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 সিগন্যালটা একটু বড় হবে, ওয়ানেরটা, আবার জিরোটা এরকম নিচু হবে। তাহলে এটা যেহেতু অনেক বড়, তার মানে এখানে হয়তো মাল্টিপল ওয়ান সেন্ড করছি। তার মানে হচ্ছে আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে জিরো, একটা ওয়ান। তাহলে এটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বা বাইনারি সিগন্যাল বলতে পারি। তাহলে একটা কম্পিউটার ইন্টারনালি যে কাজ করে, একটা কম্পিউটারের ভিতরে যে সিগন্যালগুলো আসলে ইন্টারনালি থাকে বা ইন্টারনালি যেই ওয়েতে কম্পিউটার কাজ করে, ওই সিগন্যালটা আসলে ডিজিটাল সিগন্যাল। তাহলে কম্পিউটারের ইন্টারনাল সিগন্যালটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, বা ডিভাইসের ইন্টারনাল সিগন্যাল হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখন যখন আমি একটা মেসেজ কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে পাঠাবো বা আরেকটা মোবাইলে পাঠাবো, তখন আমার এই যে সিগন্যালটা কম্পিউটারের ভিতরে আছে, এটাকে কি করতে হবে? আউটসাইডে নিয়ে আসতে হবে না বাইরে নিয়ে আসতে হবে না?
এরপর না আমি সেন্ড করব, এরপর না দ্বিতীয় আরেকজনের কাছে যাবে। তাই না? ব্যাপারটা কি এরকম কিনা চিন্তা করেন তো। যে এটা আমার কম্পিউটার, আমার কম্পিউটারের ভিতরে সিগন্যাল আছে এরকম 0101 ফরম্যাটে, এর কম্পিউটারের ভিতরে সিগন্যালগুলো এরকম আছে। এখন আমার কি করতে হবে, এই মেসেজটাকে পাঠাইতে হবে আরেকটা কম্পিউটারকে, মানে এটা হচ্ছে কম্পিউটার 2 ধরেন, এখানে পাঠাবো। এখন আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটা সেন্ডার থাকে, ধরেন আমি হচ্ছে সেন্ডার, আর এই যে কম্পিউটারে পাঠাবো ও হচ্ছে রিসিভার। এবং দুইটা কম্পিউটারের ভিতরে একটা অবশ্যই কানেকশন দেওয়া আছে, সেটা হতে পারে ফিজিক্যাল কানেকশন, মানে ক্যাবেল দিয়ে কানেকশন হতে পারে, অথবা ওয়্যারলেস কানেকশনও থাকতে পারে। তাহলে এই যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে পাঠাবো, এই ধরনের দুইটা কম্পিউটারের ভিতরে ক্যাবেল দিয়ে কানেক্ট করা, ধরলাম যে কম্পিউটার দুইটা কাছাকাছি আছে এবং ক্যাবেল দিয়ে কানেক্ট করা আছে। এখন বলেন তো এই ডিজিটাল সিগন্যাল এটা কি ক্যাবেলের ভিতর থেকে পাস করে এখানে যেতে পারবে কিনা? কেউ একজন বলেন যে আমার প্রথম কম্পিউটারের ভিতরে যে মেসেজগুলো আছে এগুলো তো ডিজিটাল ফর্মে আছে, 0101 ফর্মে। এখন আমি যখন এই মেসেজটাকে আমার সেকেন্ড কম্পিউটারে পাঠাবো, তখন ধরেন দুইটার ভিতরে একটা ক্যাবেল দিয়ে কানেক্ট করা আছে দুইটা কম্পিউটারকে। তার মানে এই ক্যাবেলের ভিতর থেকে আমাদের এই 0101 সিগন্যালগুলো যেতে পারবে কিনা? কি মনে হয় আপনাদের, যে একটা ক্যাবেল কি 0101 এই যে ডিজিটাল সিগন্যালগুলোকে ট্রান্সফার করতে পারে? স্যার পারবে। আচ্ছা, তার মানে আমরা ক্যাবেল যেটা ইউজ করতেছি, তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে আমরা যে ক্যাবেল ইউজ করি এই ক্যাবেল কিন্তু আসলে ডিজিটাল সিগন্যাল ট্রান্সফার করতে পারবে না। তাহলে ক্যাবেল শুধুমাত্র কোন ধরনের সিগন্যাল ট্রান্সফার করে? অ্যানালগ সিগন্যাল ট্রান্সফার করে। তাহলে সেটা আমি যদি আহ ক্যাবেলের অনেকগুলো টাইপ আছে এখানে, একটাকে আমরা বলি টু স্টেট পেয়ার ক্যাবেল, একটাকে আমরা বলি কোএক্সিয়াল ক্যাবেল, একটাকে আমরা বলি ফাইবার অপটিক ক্যাবেল। যে ক্যাবেল ইউজ করি না কেন, এই ধরেন আমরা বাসায় যে ইলেকট্রিক ওয়্যারিং এর জন্য যে ক্যাবেলগুলো ইউজ করি, বাসায় মানে কারেন্টের কিছু তার ইউজ করি না, এই তারের ভিতর থেকেও কিন্তু আসলে আমাদের কখনোই এই 0101 সিগন্যাল পাস করা যায় না। কোন সিগন্যাল পাস করা যায়? অ্যানালগ সিগন্যাল পাস করা যায়। এবং যেই অ্যানালগ সিগন্যাল আমরা পাস করি বাসায়, মানে বাসা বাড়ির যে কারেন্টের লাইন এখান থেকে যে সিগন্যালটা পাস হয়, এটাকে আমরা বলি কি ইলেকট্রিক সিগন্যাল, তাই না? কারেন্ট লাইনে যে সিগন্যালটা ইউজ করি ইলেকট্রিক সিগন্যাল বলি না? ইলেকট্রিক সিগন্যালটা আসলে কিরকম একটা সিগন্যাল, একটা অ্যানালগ সিগন্যাল যেটা দেখতে আসলে এরকম ওয়েভ ফর্মে, এরকম ওয়েভ ফর্মে থাকে। তাহলে এটা একটা ইলেকট্রিক সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল। তাহলে একইভাবে যদি আমরা ওই যে কম্পিউটারের কথা চিন্তা করি যে আমরা অপটিক্যাল ফাইবার ক্যাবেল ইউজ করব যার ভিতর থেকে আমরা সিগন্যাল পাঠাবো, ওই সিগন্যালটাও কিন্তু আসলে এরকম একটা সিগন্যাল যেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। বাট অপটিক্যাল ফাইবারের ভিতরে ইলেকট্রিক সিগন্যাল পাস করা যায় না, ওটার ভিতরে পাস করা যায় লাইট সিগন্যাল। আমরা যে ফাইবার অপটিক ক্যাবেলের কথা বলি ওটার ভিতর থেকে লাইট সিগন্যাল পাস করি, তা লাইট সিগন্যালটাও কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল। তাহলে একইভাবে ডিশের যে ক্যাবেল ইউজ করি বা টেলিফোন লাইনে যে ক্যাবেল ইউজ করি সবার ভিতর থেকে কিন্তু এরকম অ্যানালগ সিগন্যালই পাস হয়। তাহলে ব্যাপারটা একটু আমাকে মনে রাখতে হবে যে ক্যাবেল কখনোই ডিজিটাল সিগন্যাল বা 01 সিগন্যালকে পাস করতে পারে না, ক্যাবেল পাস করতে পারে অ্যানালগ সিগন্যালগুলোকে। তাহলে একটা কনসেপ্ট হলো যে আমি যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ডেটা পাঠাবো, আমার কম্পিউটারের ভিতরে সিগন্যালটা আছে ডিজিটাল ফর্মে, বাট আমি যখনই এটাকে এই ক্যাবেলের থ্রুতে পাঠাবো আমাকে আগে কি করতে হবে, এটাকে অ্যানালগ বানাই নিতে হবে না? চিন্তা করেন তো, যখনই আমি এটাকে পাঠাবো ক্যাবেলের থ্রুতে আমাকে এটাকে কিন্তু অ্যানালগ বানাইতে হবে, তারপর পাঠাইতে পারবো। ধরেন আপনি কোনো বাইরের কোনো একটা দেশে যাবেন, আপনার কাছে টাকা আছে, বাট আপনি গেলেন হয়তো ধরেন ইউএসএ তে, এখন ইউএসএ তে গেলে কি টাকা দিলে কোনো কিছু আপনাকে দিবে নাকি ডলারে কনভার্ট করে নিয়ে তারপরে ইউজ করতে হবে? তাহলে আপনার কাছে টাকা আছে, আপনার কি করতে হবে, এটাকে কনভার্ট করে একে ডলার বানাইতে হবে, দেন ডলার দিয়ে আপনি শপিং করতে পারবেন, কিছু কেনাকাটা করতে পারবেন, কারণ ওখানে ডলারটাই অ্যাপ্লিকেবল, ডলারই ওখানে চলে। টাকার কোনো মূল্য নাই ওখানে, তাই না? টাকা দিলে কেউ আপনাকে কিছু দিবে না। আমাদের যেমন টাকার ভ্যালু আছে ওদের কাছে ডলারের ভ্যালু আছে। তার মানে আমার কি করতে হবে, যখনই আমি এয়ারপোর্টে যাব তার আগে আমাকে হয়তো একটা এক্সচেঞ্জের মাধ্যমে কি করতে হবে, আমার টাকা দিয়ে তার বিনিময়ে কিছু ডলার নিতে হবে, দেন ওই ডলার ইউজ করে আমাকে হয়তো বাকি কাজগুলো করতে হবে। তাহলে ব্যাপারটা এরকম যে আমার কম্পিউটারের ভিতরে সিগন্যালটা যখন ছিল ওইটা আছে 0101 বা ডিজিটাল ফরম্যাটে, বাট যখনই আমি এটাকে সেন্ড করব, পাঠাবো আরেকটা কম্পিউটারকে বা আরেকটা ডিভাইসকে, তখন ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, এটাকে অ্যানালগ বানাই ফেলতে হবে। অ্যানালগ বানাই ফেলার পরে আমি চাইলে এটা ক্যাবেলের ভিতর থেকে পাঠাইতে পারবো। এখন কারো মনে হতে পারে যে আমি তো সবসময় ক্যাবেল ইউজ করে পাঠাবো, এমন নাও হতে পারে, আমরা তো ক্যাবেল ছাড়াও পাঠাইতে পারি। এই যে ইন্টারনেট ইউজ করি, এখানে কি আমরা ক্যাবেল ইউজ করি? করি না তো, তাই না? ওয়্যারলেস সিগন্যাল ইউজ করেন না? আমরা ওয়াইফাই যখন ইউজ করি বা আমরা স্যাটেলাইটের থ্রুতে যখন কমিউনিকেট করি তখন তো আসলে আমাদের ওয়্যারলেস সিগন্যাল ইউজ করি। তাহলে ওয়্যারলেস সিগন্যাল যখন ইউজ করবো তখন তো তখন কি হবে?
কেউ বলতে পারেন যে আমরা যে ওয়্যারলেস সিগন্যাল ইউজ করি, ওই ওয়্যারলেস সিগন্যাল কি আসলে ডিজিটাল সিগন্যাল ট্রান্সফার করতে পারে 0101? ওয়্যারলেস সিগন্যাল মানে কি আসলে? বাতাসের ভিতর থেকে একটা সিগন্যাল যাচ্ছে, তাই না? ফ্রি স্পেসে সিগন্যাল পাঠাচ্ছে, কোনো তার নাই, তার ছাড়া। তাহলে এই যে বাতাসের ভিতরে কোনো সিগন্যাল পাঠাই, এই সিগন্যালটাও কিন্তু অ্যানালগ সিগন্যাল, তাই কিনা? জি স্যার। চিন্তা করেন, আপনি কথা বলতেছেন আরেকজন ফ্রেন্ডের সাথে, দুজন দুইজন ফ্রেন্ড পাশাপাশি দাঁড়াই আছেন, একজন কথা বলতেছেন আর একজন শুনতেছেন। এখন এই যে আমি কথা বলতেছি বা আপনি যে কথা বলতেছেন, এই কথাটা বাতাসের মাধ্যমে আরেকজনের কাছে যাচ্ছে না? আমরা যখন দুইজন মানুষ কথা বলি পাশাপাশি, আমি যে বলতেছি এই কথাটা যাচ্ছে কিভাবে আরেকজনের কানে? যে আমার মুখ থেকে বাতাস। সাউন্ড সাউন্ড বেরোচ্ছে, এই সাউন্ডটা বাতাসে একটা কম্পন তৈরি করতেছে, তাই না? বাতাসের ভিতরে একটা কম্পন তৈরি হচ্ছে এবং কম্পন তৈরি হয়ে ওই সেকেন্ড পার্সনের কানে এসে ধাক্কা দিচ্ছে এই কম্পনটা, ফলে কি হচ্ছে, ওটা শুনতে পাচ্ছে। তাহলে এইভাবেই তো আমরা আসলে কথা বললে একজন শোনে, তাই না? তাহলে এই যে বাতাসের ভিতর থেকে যাচ্ছে কম্পন যাচ্ছে, তাহলে কম্পন মানে কি? এটা একটা অ্যানালগ সিগন্যাল, একটা ওয়েভ সিগন্যাল যাচ্ছে, এবং সেটা তার কানের কাছে যখন যাচ্ছে সে ওটা শুনতে পাচ্ছে। ব্যাপারটা এরকম। তার মানে আমি অ্যানালগ সিগন্যাল চিন্তা করলে সেটা ফ্রি স্পেসে যদি পাঠাই, মানে ওয়্যারলেস চিন্তা করি, তাও আমাকে অ্যানালগ বানাইতে হবে সিগন্যালটাকে। যদি আমরা ক্যাবেল ইউজ করতে চাই, তাও আমাকে এটাকে অ্যানালগ বানাইতে হবে। তার মানে অ্যানালগ ছাড়া ট্রান্সফার করার আর কোনো ওয়ে নাই। তাহলে মেইন কথা হচ্ছে, যখন আমরা কমিউনিকেশন করব, আমাকে কমিউনিকেশনের জন্য অবশ্যই লাগবে হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তাহলে ইন্টারনালি কম্পিউটারের ভিতরে ডিজিটাল সিগন্যাল থাকলেও আমাকে আগে অ্যানালগ বানাইতে হবে, দেন এটাকে পাঠাইতে হবে। তো অ্যানালগ সিগন্যালটা হচ্ছে যেটা আসলে কন্টিনিউয়াসলি কি হয়, চেঞ্জ হয়। মানে দেখেন, এই যে ওয়েভ সিগন্যালটা চিন্তা করেন, এটা কিন্তু কন্টিনিউয়াসলি কি হচ্ছে, এরকম ওয়েভ আছে, ছোট ওয়েভ, আবার একটা সময় বড় ওয়েভ হয়ে যাচ্ছে, আবার ছোট, আবার বড়, আবার বড়। মানে কি, আমি যে কথা বলতেছি, কথার কি টোন সবসময় একই লেভেলে থাকে? বলেন তো, আমরা যখন কথা বলি, কথার কি টোন একই লেভেলে থাকে না একটু কম বেশি হতে পারে? আপনি যখন একটু জোরে সাউন্ড করেন তখন কি হচ্ছে, এই টোনটা একটু বেশি উপরে উঠে যাচ্ছে, তাই না? পিকটা একটু উপরে বেশি উঠতেছে। আবার একটু আস্তে কথা বলতেছেন, তো একটু পিকটা নিচে নেমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি আপনার কি হচ্ছে, ভেরি করতেছে, চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। এটার মান ডিফারেন্ট। তার মানে এটা এই পজিশনে যে মান, এটার এই পজিশনের মান অবশ্যই সেম না। আবার যদি চিন্তা করি এই মাঝামাঝি, এই পজিশনের মান অবশ্যই সেম না। তাহলে এই পজিশনে একটা ডিফারেন্ট মান, এই পজিশনে ডিফারেন্ট মান, এই পজিশনে ডিফারেন্ট মান, এই পজিশনে ডিফারেন্ট মান, আর প্রত্যেকটা পজিশনে ডিফারেন্ট 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 মান আছে। বাট এই ডিজিটাল সিগন্যালে কি বলছিলাম, শুধু দুইটা মানই আছে, হয়তো 0 অথবা 1, এর বাইরে কোনো মান নাই। বাট অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি বলি যে একদম নিচে যেটা আছে বেজ লেভেলে, এটা যদি বলি 0, আর একদম টপ লেভেলে যেটা আছে এটা যদি বলি 1, তার মানে কি হচ্ছে, এটা যদি 0 এটা 1 হয়, তার মানে এই পজিশনটা কি হবে, এটা কি 0 হবে? অবশ্যই না। এটা হতে পারে ধরেন 0.3, এটা হতে পারে 0.5, এটা হতে পারে ধরেন 0.9। ব্যাপারটা এরকম কিনা বলেন তো? মানে প্রত্যেকটা পয়েন্টের একটা ডিফারেন্ট ভ্যালু আছে। বাট ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে শুধু দুইটা ভ্যালু, 0 এবং 1। তার মানে অ্যানালগ সিগন্যাল হচ্ছে ওই সিগন্যাল যেটা কি হচ্ছে, টাইমের সাথে সাথে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। যেমন এই যে লাইট বলেন, লাইট সিগন্যাল বলি আমরা, টেম্পারেচার বলি, রুমের ভিতরে বলে রুম টেম্পারেচার কত, তাহলে রুমের টেম্পারেচার কি হচ্ছে, এটা ধরেন আমি এখন ঢুকলাম রুমে, দেখলাম যে অনেক গরম, এসি ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা কমতেছে টেম্পারেচার। আবার বেশি কিছু মানুষ যখন ঢুকে যায় রুমের ভিতরে, আবার একটু গরম হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, রুমের টেম্পারেচারটা কিন্তু কখনোই একদম ফিক্সড একটা পয়েন্টে থাকতেছে না। এটা কখনো বাড়তেছে একটু, কখনো কমতেছে। তার মানে কন্টিনিউয়াসলি একটা রেঞ্জে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই সিগন্যালগুলোকে আমরা বলছি অ্যানালগ সিগন্যাল। টেম্পারেচার সিগন্যাল হতে পারে, লাইট সিগন্যাল হতে পারে, ইলেকট্রিক সিগন্যাল হতে পারে, রেডিও সিগন্যাল হতে পারে, সবই হচ্ছে আসলে অ্যানালগ সিগন্যাল। তাহলে আমরা দুইটা সিগন্যাল নিয়ে কথা বললাম, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল আর একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, এই যে ট্রান্সমিশন মিডিয়া। তাহলে আমরা যখন এই যে সিগন্যালগুলো পাঠাবো, অ্যানালগ বা ডিজিটাল যাই পাঠাই না কেন, আমরা বুঝলাম কি কিসের মাধ্যমে পাঠাইতে হবে, মিডিয়ার মাধ্যমে পাঠাইতে হবে। মানে মাধ্যম, মানে কিসের মাধ্যমে পাঠাবো, এই যে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে সিগন্যালটা পাঠাবো, পাঠানোর জন্য যেই জিনিসটা লাগবে এটাকে আমরা বলি ট্রান্সমিশন মিডিয়া। তাহলে ট্রান্সমিশন মিডিয়া বলতে কি হতে পারে, একটা তার হতে পারে, ক্যাবেল হতে পারে, ক্যাবেল, আমরা যে ক্যাবেল ইউজ করি, তার ইউজ করি, তাহলে ক্যাবেলটা একটা ট্রান্সমিশন মিডিয়া। আবার হতে পারে কি ক্যাবেল নাই, যেটাকে আমরা বলি ওয়্যারলেস। তার মানে মিডিয়া দুই রকম হতে পারে, এই ট্রান্সমিশন মিডিয়াগুলো দুই টাইপের হতে পারে। একটাকে আমরা বলি বাউন্ডেড মিডিয়া। বাউন্ডেড মানে হচ্ছে যে এখানে একটা বাউন্ডারি বা একটা গাইডলাইন আছে যার ভিতর থেকে সিগন্যালটা যাবে। তাহলে বাউন্ডেড মিডিয়া কোনটা, যদি একটা ক্যাবেল ইউজ করি আমরা বা তার ইউজ করি, যে তারের ভিতর থেকেই সিগন্যাল যাবে, তারের বাইরে থেকে যাবে না, তাহলে ওইটাকে বলি বাউন্ডেড মিডিয়া। তাহলে আমরা যে বাসায় ইলেকট্রিক লাইনে ফ্যান চালাই, তাহলে ফ্যান চালানোর জন্য কি হয়, সুইচ থাকে,
আর ফ্যান থাকে, তাহলে মাঝখানে কি একটা তার থাকে। তাহলে যখনই আমি সুইচে প্রেস করি তখন ওই তারের ভিতর থেকে সিগন্যাল যায় এবং ফ্যানটা আমার ঘুরতে থাকে। তাহলে এটা কি, এটা বাউন্ডেড মিডিয়া, কেননা আমার যে ইলেকট্রিক সিগন্যালটা তারের ভিতর থেকেই যাচ্ছে, তারের বাইরে থেকে যাচ্ছে না কিন্তু। আমি যদি তারের বাইরে ধরি আমার কিন্তু মানে শক করবে না। আমি যদি তারের তারের একটু মানে প্লাস্টিক সরাই ফেলে ধরি দেখা যাবে শক করবে, তাই না? তার মানে কি হচ্ছে, সিগন্যাল শুধু তারের ভিতর থেকেই যাচ্ছে, তাহলে এটা একটা বাউন্ডেড মিডিয়া। মানে একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারির ভিতর থেকেই সিগন্যালটা পাস হচ্ছে, এই জন্য এটাকে বলতেছি বাউন্ডেড। আরেক টাইপের মিডিয়াকে আমরা বলি আনবাউন্ডেড। আনবাউন্ডেড মানে কোনো বাউন্ডারি নেই, এটা হচ্ছে ফ্রি স্পেস বা বাতাসের মাধ্যমে যায়, যেটা হচ্ছে ওয়্যারলেস সিগন্যাল। দেন আমি যখন ওয়াইফাই ইউজ করি, তাহলে ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে আমার রাউটার যেটা যেখানে আছে, আর আমি কি করতে পারছি, যে কোনো জায়গায় বসে আমি আমার ওই রেঞ্জের ভিতরে মোবাইল থাকলেই কি হচ্ছে, আমি রাউটারের সাথে কানেক্ট হচ্ছে এবং ইউজ করছি। সেক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট পাথ নাই যে এই তারের ভিতর থেকে সিগন্যাল যে আমার মোবাইলে আসতেছে। ফ্রি স্পেসে বাতাসে সে কি সিগন্যালটা প্রপাগেট করতেছে এবং আমি আমার ডিভাইস থেকে ওটাকে ইউজ করতেছি। তাহলে বাউন্ডেড মানে হচ্ছে যেখানে একটা ক্যাবেল ইউজ করব আমরা, দ্যাট ইজ বাউন্ডেড। আর আনবাউন্ডেড মানে হচ্ছে কোনো ক্যাবেল নাই, যেটা হচ্ছে ওয়্যারলেস। তাহলে ট্রান্সমিশন মিডিয়ার দুইটা টাইপ, একটা হচ্ছে বাউন্ডেড আর একটা হচ্ছে আনবাউন্ডেড। নেক্সট আমরা দেখবো এই যে ডেটাগুলো ট্রান্সফার করি আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, এটার আবার কিছু স্পিডের ফ্যাক্টর আছে। স্পিড, যে কত ফাস্ট ট্রান্সফার করতে পারতেছি। আর যেটা যে যাচ্ছে, আমরা যখন ইন্টারনেট ইউজ করি আমরা দেখি না যে ইন্টারনেট স্পিডের কম বেশি আছে। সবসময় দেখেন সমান স্পিড পায়েন না, কখনো দেখেন একটু বেশি স্পিড পাচ্ছেন, কখনো একটু কম পাচ্ছেন। এটা ডিপেন্ড করে কিসের উপরে, এটাকে আমরা বলতেছি ব্যান্ডউইথ নামে একটা টার্ম। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিডের একটা মানে কমন নাম হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ কথাটা হয়তো সবাই শুনছেন, তাই না? শুনছেন কিনা যারা নেট ইউজ করেন, ব্রডব্যান্ড ইউজ করেন, ব্যান্ডউইথ কথা কি শুনছেন? স্যার, তাহলে ব্যান্ডউইথ ব্যাপারটা কি, আমরা একটা ডেফিনেশন দেখি প্রথমে। এই যে বলা আছে দেখেন, ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটি। ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটি অফ এ কমিউনিকেশন চ্যানেল। তাহলে কমিউনিকেশন চ্যানেল কি জিনিস, কিছু আগেই বললাম যে চ্যানেল, কমিউনিকেশন চ্যানেল মানে হচ্ছে হতে পারে কোনো একটা ক্যাবেল অথবা হতে পারে ওয়্যারলেস। তাহলে যখন আমি একটা কমিউনিকেশন চ্যানেলের ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটিকে মেজার করব, যে কতটুকু ইনফরমেশন সে আসলে ক্যারি করতে পারে, কতটুকু ইনফরমেশন সে বহন করতে পারে, ওই ক্যাপাসিটিটাকে আমরা বলবো সে ব্যান্ডউইথ। ধরেন একটা বাসের ক্যাপাসিটি আমরা কিভাবে বুঝাই, যে একটা বাসে যে আমরা যাতায়াত করি, বাসের ক্যাপাসিটি মানে কি, ওই বাস আসলে কতজন যাত্রী ধরে, তাই না? যেটা বলে না যে 50 সিটের বাস, তার মানে 50 জন যাত্রী ধরবে। তার মানে ক্যাপাসিটি হচ্ছে 50 জন নিতে পারবে সর্বোচ্চ। যদি বসে নিতে চাই, দাঁড়াই নিলে তো অন্য অনেক কিছু নিতে পারে, সেটা আমরা চিন্তা করতেছি না। ক্যাপাসিটি বলতে কি, যে কতজন যাত্রী এখানে যেতে পারবে, ওই ব্যাপারটা এরকম। তাহলে এই যে একটা কমিউনিকেশন চ্যানেল আমরা ইউজ করতেছি, ক্যাবেল ইউজ করতেছি অথবা ওয়্যারলেস ইউজ করতেছি, ওই ক্যাবেল বা ওয়্যারলেসের কতটুকু ক্যাপাসিটি আছে ইনফরমেশন ক্যারি করার, ওই জিনিসটাকে আমরা বলছি ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ মানেই হচ্ছে একটা চ্যানেলের ইনফরমেশন ক্যারিং ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি। তাহলে আমরা যখন ব্রডব্যান্ড লাইন নেই, ব্রডব্যান্ড লাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে বলে যে, তাই না, যখন লাইন নেই ওই লাইন কোম্পানি বলে না যে আপনি কত এমবিপিএস লাইন নিতে চান। যদি 10 এমবিপিএস নেন তাহলে আপনাকে 500 টাকা বিল দিতে হবে। আপনি যদি 20 এমবিপিএস নেন তাহলে 800 টাকা বিল দিতে হবে। এরকম কিছু ক্যাটাগরি আছে না, খেয়াল করছেন কিনা? ওটা কিসের উপরে বেস করতেছে আসলে? এই যে আমরা ব্রডব্যান্ডের লাইনের ক্ষেত্রে যে চার্জের মানে ডিফারেন্স আছে, কেন হচ্ছে বলেন তো এই চার্জের ডিফারেন্সটা? আর স্পিডের কারণে। স্পিডের কারণে। তার মানে আমরা যত বেশি স্পিড চাই তত বেশি কিন্তু আমাকে পে করতে হচ্ছে, ব্যাপারটা এরকম। তার মানে আমাকে স্পিড যদি বলে 20 এমবিপিএস, তার মানে আমাকে যে চ্যানেলটা ইউজ হবে সেখানে আসলে সর্বোচ্চ 20 মেগাবিটস পার সেকেন্ড ডেটা ট্রান্সফার হতে পারবে। তার মানে কত বেশি ডেটা আমরা ট্রান্সফার করতেছি বা করতে পারতেছি, ওটার উপর বেস করে কিন্তু এই ব্যান্ডউইথটাকে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা দুইটা টার্ম দেখবো আরো। একটা বলা আছে দেখেন, যদি আমরা অ্যানালগ সিগন্যাল চিন্তা করি, অ্যানালগ কমিউনিকেশন চিন্তা করি, সেক্ষেত্রে ব্যান্ডউইথটা আমরা কিভাবে মেজার করব। আর যখন আমরা ডিজিটাল সিগন্যাল নিয়ে কথা বলবো তখন আসলে ব্যান্ডউইথটা কিভাবে মেজার করব। তাহলে যখন আমরা অ্যানালগ কমিউনিকেশন বলবো, তখন ব্যান্ডউইথ মানে হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ইউজ। রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি মানে এই যে বলছিলাম অ্যানালগ সিগন্যাল হচ্ছে দেখতে এরকম ওয়েভ সিগন্যাল। এখন 1 সেকেন্ড সময়ে, ধরেন এটা 1 সেকেন্ড সময়, এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময়ের ভিতরে আমার সিগন্যালটা কতবার ফেজ চেঞ্জ করছে, মানে কতবার আপ হয়েছে কতবার ডাউন হয়েছে টোটাল, এইটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে পার সেকেন্ডে কতবার এটাকে ফেজ চেঞ্জ করছে। তাহলে এই যে 1 সেকেন্ডে যতবার ফেজ চেঞ্জ করে এটাকে আমরা বলি সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড, অথবা এটাকে আরেকটা এককের নাম হচ্ছে হার্টজ।
তাহলে হার্জ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির একটা একক, যেটা কাকে মেজার করার জন্য আমরা ইউজ করব, অ্যানালগ সিগন্যালকে। তাহলে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা হার্জ কথাটা ইউজ করি। আমরা মেবি হয়তো কোথাও কোথাও শুনছি মেগা হার্টস, গিগা হার্টস, এগুলো কি শুনছেন? রেডিও টেলিভিশনে যখন প্রোগ্রাম ব্রডকাস্ট হয় ওরা কিন্তু বলে যে এটা কত মেগাহার্টজে ট্রান্সফার হচ্ছে, মেগাহার্টজ গিগাহার্টজ এইগুলো বলে। এগুলো মানে কি, যে কত স্পিডে বা কোন ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছে সেটা বলে দেয়। তাহলে হার্টজ মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে মেজারমেন্ট ইউনিট। একইভাবে যদি আমরা ডিজিটাল সিগন্যাল ইউজ করি, ডিজিটাল সিগন্যালে তো আর এরকম কোনো মানে ফ্রিকোয়েন্সি নাই। তাহলে ওখানে আমরা কি ইউজ করছিলাম, ডিজিটাল সিগন্যালে ইউজ করছিলাম কি 0 1, তাই না? এরকম একটা সিগন্যালের কথা বলছিলাম, যেখানে 0 থাকবে, 1 থাকবে, 0 থাকবে, 1 থাকবে। তার মানে এখানে যখন ডিজিটাল সিগন্যাল কাজ করবে তখন ব্যান্ডউইথ আমরা মাপবো কিভাবে? তার অ্যানালগের ক্ষেত্রে মাপার নিয়ম হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল হচ্ছে, তার মানে হার্টস কত, কত হার্টস, যদি বলে 5 মেগা হার্টস, 10 মেগা হার্টস, এগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথ মাপার একক। যদি ডিজিটাল সিগন্যাল হয় সেক্ষেত্রে আমরা মাপবো হচ্ছে পার সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সফার হচ্ছে, তাহলে বলা আছে বিটস পার সেকেন্ড। বিটস পার সেকেন্ড মানে 1 সেকেন্ড সময়ের ভিতরে কতগুলো 0 1 আমি পাঠাতে পারতেছি। তাহলে যত বেশি 0 1 পাঠাবো তত বেশি স্পিড তার বেশি। তাহলে বিট পার সেকেন্ডের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে বিপিএস। বিট পার সেকেন্ড সংক্ষিপ্ত ফর্ম বিপিএস। তার মানে আমরা ইন্টারনেট যখন কানেকশন নেই তখন আমাদের বলা থাকে ধরেন 5 MBPS, এরকম দেখেন না, MBPS লেখা আছে, অথবা 10 MBPS, দেখেন কিনা? এই দেখেন লাস্টে কিন্তু বিপিএস কথাটা আছে। এই বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, বাট এর আগে একটা এম আছে, এম মানে হচ্ছে মেগা। তাহলে মেগাবিট পার সেকেন্ড। এখানে যদি জি লেখা থাকে তাহলে গিগাবিট পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 5 মেগাবাইট পর্যন্ত ডেটা সে ট্রান্সফার করতে পারে। যদি আমার লাইনের ক্যাপাসিটি হয় 5 MBPS, মানে 1 সেকেন্ড সময়ের ভিতরে সে সর্বোচ্চ 5 মেগাবাইট ডেটা পাঠাতে পারবে, সর্বোচ্চ। যদিও আমরা ইন্টারনেট কানেকশনের পুরাটা কখনো পাই না, আমাদের বলে 5 MBPS, দেওয়ার সময় হয়তো একটু কমই দেয়, বাট ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত সেটা এখানে বোঝা যাচ্ছে যে 5 MBPS মানে সর্বোচ্চ ক্যাপাসিটি হতে পারবে 5, এর বেশি না। তাহলে এটাকে আমরা মেজার করতেছি বিট পার সেকেন্ড বা বিপিএস এই ইউনিট ইউজ করে। আর যদি অ্যানালগ সিগন্যাল হয় সেক্ষেত্রে আমরা ভাবতেছি কিভাবে, সাইকেল পার সেকেন্ড বা হার্টজ ইউজ করে। এই দুইটা ইউনিট বুঝছেন কিনা একটু বলেন তো, ব্যান্ডউইথের কনসেপ্ট। জি স্যার। স্যার বিট পার সেকেন্ডে কি স্যার হার্ট? না, বিট, হার্টজ হচ্ছে, হার্টজ আসলে দুইটা আলাদা জিনিস। হার্টজ হচ্ছে কি, অ্যানালগ সিগন্যাল যদি আমাদের হয়, সিগন্যালটা অ্যানালগ টাইপের হয়, ধরেন আমি কোন একটা সিগন্যাল পাঠাচ্ছি তারের ভিতর থেকে, তাহলে তার তো আসলে বিট পাঠাতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি অ্যানালগ সিগন্যাল পাঠাই, তাহলে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা বলবো হার্টজ, যে কত মেগা হার্টজে পাঠাচ্ছি আমি সিগন্যালটাকে। অথবা এই যে আমরা রেডিওতে প্রোগ্রাম শুনি, ওরা কি করে, একটা ব্রডকাস্টিং সেন্টার থেকে আমাদের যে প্রোগ্রামটা আমি রেডিও ডিভাইস দিয়ে ক্যাচ করে শুনি, ও তো কোথাও থেকে পাঠাচ্ছে, তাই না? তাহলে কত মেগা হার্টজে পাঠাচ্ছে, ওরকম বলে যে এই এই প্রোগ্রামটা এখন 500 মেগা হার্টজে ট্রান্সফার করা হচ্ছে। তার মানে যেহেতু অ্যানালগ সিগন্যাল আসতেছে আমার কাছে, ওটাকে মাপার জন্য আমরা ইউজ করতেছি হার্টজ। বাট যখন সিগন্যালটা ডিজিটাল হবে, মানে কম্পিউটার টু কম্পিউটারে পাঠাচ্ছি, মানে কম্পিউটারের ইন্টারনাল চিন্তা করতেছি যে আমাদের কম্পিউটারের ভিতরে যে সিগন্যালটা আছে, তখন আমরা মাপতেছি কি হবে, বিট পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে কত বিট যাচ্ছে। দুইটাই ফ্রিকোয়েন্সির জন্য ইউজ করি, বাট একটা অ্যানালগের জন্য ইউজ করব হার্টজ, আর ডিজিটালের জন্য ইউজ করবো যে বিপিএস। ব্যাপারটা কি বুঝছেন? মানে সিগন্যাল তো দুই রকম, এই জন্য জি দুইটা ইউনিট। যখন আমি অ্যানালগ নিয়ে কথা বলবো তখন আমি বলবো সাইকেল পার সেকেন্ড বা হার্টজ, আর যখন ডিজিটাল নিয়ে কথা বলবো তখন বলবো বিট পার সেকেন্ড বা বিপিএস। দুইটাই ফ্রিকোয়েন্সির ইউনিট, মানে দুইটাই হচ্ছে ব্যান্ডউইথের জন্য, বাট একটা অ্যানালগের জন্য কাজ করবে, একটা ডিজিটালের জন্য কাজ করবে, ওটা এরকম। যেহেতু আলাদা আলাদা দুইটা কনসেপ্ট আমাদের। তাহলে নেক্সট আমরা এই যে স্পিডের কথা বললাম, মানে কত বিট যাবে, ওই স্পিডের উপর বেস করে আমরা কি করতে পারি, আমাদের চ্যানেলটাকে আবার কিছু ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আমি যে চ্যানেল ইউজ করতেছি বা যে ক্যাবেল ইউজ করতেছি বা যে তার ইউজ করতেছি, ওই ক্যাবেল বা তার বা ওয়্যারলেসের যে মিডিয়াম আমি ইউজ করতেছি, ওইটাকে আমি আবার কিছু গ্রুপে ভাগ করতে পারি, কিসের উপর বেস করে, এই স্পিডের উপর বেস করে। এর মধ্যে একটা ভাগকে আমরা বলি ন্যারো ব্যান্ড। যদিও ন্যারো ব্যান্ড কথাটা এখন আসলে আমরা ওইভাবে শুনি না। ন্যারো ব্যান্ড নামে একটা ব্যান্ড আছে, ন্যারো ব্যান্ড। একটা নাম হচ্ছে ভয়েস ব্যান্ড, আর একটা নাম হচ্ছে ব্রড ব্যান্ড। তাহলে এটা আমরা পপুলারলি সবাই শুনেন, তাই না? এখন ব্রডব্যান্ড, যখন ইন্টারনেট কানেকশন নেই আমরা বলে না যে ব্রডব্যান্ড কানেকশন। তাহলে ব্রডব্যান্ড ব্যাপারটা হচ্ছে যেই চ্যানেলের ভিতর থেকে আসলে হিউজ পরিমাণ ডেটা হাই স্পিডে পাঠাইতে পারি, ওই ধরনের চ্যানেলকে আমরা বলি ব্রডব্যান্ড চ্যানেল। তার মানে আমরা এখন যে ইন্টারনেট কানেকশন ইউজ করি এটাকে বলে ব্রডব্যান্ড চ্যানেল। কেন? যেখানে আমরা অনেক ডেটা একসাথে পাঠাইতে পারি।
5 Mbps, 10 Mbps, 20 Mbps, 100 Mbps, মানে এটাকে ব্রডব্যান্ড বলতেছি। বাট ন্যারো ব্যান্ড মানে কি, যেটার ভিতরে খুব মিনিমাম পরিমাণ ডেটা খুব লো স্পিডে পাঠানো যেত। তাহলে একটা সময় আমরা টেলিগ্রাফ লাইন ইউজ করতাম। এটা কি শুনছেন কেউ টেলিগ্রাফ লাইনের কথা? কারো কি মনে আছে টেলিফোনের আগে টেলিগ্রাফ নামে একটা টেকনোলজি ছিল আমাদের? একটা সময় আমাদের একটা সময় কি ছিল, বাসায় বাসায় টেলিফোন ছিল। এখন তো টেলিফোন নাই বললেই চলে, মোবাইল চলে আসছে সবার কাছে। টেলিফোনের আগে একটা সময় টেলিগ্রাফ নামে একটা জিনিস ছিল, এটা কি কেউ শুনছেন? স্যার বলেন। বলতে পারি না। আচ্ছা, তাহলে টেলিগ্রাফ হয়তো আপনারা পুরোনো আমলে যদি কোনো সিনেমা টিনেমা দেখেন, দেখবেন ওইখানে টেলিগ্রাফের কথাটা আছে। টেলিগ্রাফ মানে হচ্ছে এই যে এখন যেমন আমরা ইমেল পাঠাইতে পারি, মেসেজ পাঠাই মোবাইল দিয়ে, শর্ট মেসেজ, তখন তো আসলে এগুলো ছিল না একটা সময়। তখন কি হতো, টেলিগ্রাফ অফিস ছিল আমাদের, মানে থানা সদরে একটা অফিস ছিল টেলিগ্রাফ অফিস। ওইখানে যে আপনি কি করতে পারতেন, কোন একটা মেসেজ পাঠাইতে পারতেন। ধরেন আপনি আহ, আছেন হচ্ছে রংপুরে, রংপুর থেকে একটা মেসেজ পাঠাবেন ঢাকায়। তাহলে রংপুরে টেলিগ্রাফ স্টেশনে যে আপনি কি করলেন, একটা মেসেজ বলে আসলেন, ওই মেসেজটা যে ঢাকার যেই টেলিগ্রাফ অফিস আছে ওখানে পাঠিয়ে দিবে, এবং ওই টেলিগ্রাফ অফিস থেকে ওই মেসেজটা আপনাকে হয়তো যাকে পাঠাবেন তার কাছে এসে ওটা ডেলিভারি করবে, এত করে আসবে। তার মানে এই ক্ষেত্রে কি হতে পারতো, খুব ছোট্ট একটা মেসেজ, আমরা ওই যে শর্ট মেসেজ যেমন পাঠাই SMS এর মতো করে, ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিল যে, খুব জরুরি মেসেজ হলে এই কাজটা ইউজ করতো একটা সময় আমাদের দেশে, টেলিগ্রাফ মেসেজ। তাহলে খুব অল্প পরিমাণ ডেটা পাঠানোর জন্য আসলে এই চ্যানেলটা ইউজ করা হতো, যেটা ন্যারো ব্যান্ড বলা হতো। ন্যারো কেন, যেহেতু খুব মিনিমাম পরিমাণ ডেটা পাঠাইতে পারে, খুব স্পিড কম, অনেক বেশি ডেটা পাঠানো পসিবল না। এরপর আসলে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড কোনটা, যেটা আমরা টেলিফোন লাইনে ইউজ করি। এই যে আমরা কথা বলি মোবাইলে বা টেলিফোনে, এটার একটা স্পেসিফিক কি রেঞ্জ আছে, যে কত রেঞ্জে কথা বলতে পারি। চিন্তা করেন, আমি আমি এখন যে স্পিডে কথা বলতেছি, এখন আমাকে আমাকে বলা হলো যে এর থেকে 10 গুণ স্পিডে কথা বলতে হবে। এটা কি আমি পারবো বলেন তো? এখন যে স্পিডে কথা বলছি এর থেকে 10 গুণ স্পিডে কি আমি কথা বলতে পারবো? পসিবল? স্যার বলতে পারি না। মানে আপনি নর্মালি যে স্পিডে কথা বলেন, আপনি কি তার থেকে 10 গুণ বেশি স্পিডে কথা বলতে পারবেন চাইলেই? জি না না স্যার। স্যার, আমি বলা পসিবল না কিন্তু। কেন পসিবল না? কারণ আমাদের বলার একটা রেঞ্জ আছে, আমি কত দ্রুত কথা বলতে পারি, সর্বোচ্চ কত দ্রুত পারি। এখন কথা দ্রুত বললেই তো হবে না, আমি যা বলছি সেটা তো আবার বুঝতে হবে, তাই না? অন্য অন্য কাউকে। কারণ আমি বললাম বাবা বাবা করে কিছু বললাম, কারণ আপনি যদি না বুঝতে পারেন তাহলে তো আর কোনো মেসেজ ট্রান্সফার হলো না। তার মানে আমি এমন ভাবে বলতে হবে যেটা আমার, আমি এত ফাস্ট অনেক কাছে অনেক ফাস্ট বলতে পারে, বাট বললে ওটা ক্লিয়ার থাকতে হবে, যেটা অন্যজন বুঝতে পারে আসলে কি বলতেছে। তার মানে একটা মানুষ যে কথা বলে তার একটা রেঞ্জ আছে, যে কত মানে স্লো কথা বলতে পারে সর্বনিম্ন, এর থেকে স্লো বললে আবার শুনবে না কেউ। ব্যাপারটা এরকম যে কত স্লো বলতে পারে আর কত মানে লাউডলি বলতে পারে। তাহলে এই যে রেঞ্জ, মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জ, মানে কত স্লো বলা যায় কত লাউড বলা যায়, তাহলে এই যে রেঞ্জের যে এক্সচেঞ্জটা, এটাকে আমরা বলি ভয়েস ব্যান্ড। মানে মিনিমাম একটা রেঞ্জ, যেই রেঞ্জে আমরা কি করতে পারি, এই রেঞ্জের ভিতরেই শুধু কথা বলতে পারি, এত থেকে এতর মধ্যে, এর বাইরে আর বলতে পারি না, তাই এটাকে বলে ভয়েস ব্যান্ড। তাহলে মিডিয়াম একটা রেঞ্জ, যেটা শুধুমাত্র ভয়েস কমিউনিকেশনের জন্য ইউজ হয়। তাহলে টেলিফোন লাইনগুলো আসলে ভয়েস ব্যান্ড ইউজ করে। আর ব্রডব্যান্ড কোনটা, যেখানে আমরা হিউজ পরিমাণ ডেটা পাঠাই, যে মোবাইল ইউজ করে আপনি ইন্টারনেট ইউজ করেন, এখানে কত পরিমাণ ডেটা আসতেছে পার সেকেন্ডে। দেখা যাচ্ছে যদি আমার স্পিড অনেক বেশি থাকে, আমি হয়তো 1 Gbps ডেটাও কিন্তু পার সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে। আমাদের দেশে হয়তো হচ্ছে না 1 Gbps, কিন্তু বাইরের দেশে দেখা যাচ্ছে যে আপনি কয়েক সেকেন্ডের ভিতরে আপনার বড় বড় মুভিগুলো ডাউনলোড করে ফেলতে পারতেছেন। তার মানে এখানে পার সেকেন্ডে কয়েক Gbps ডেটা পরিমাণ ট্রান্সফার হচ্ছে, তার মানে অনেক ডেটা ট্রান্সফার হতে পারে। তাহলে এটাকে আমরা বলি ব্রডব্যান্ড। তাহলে ব্যান্ড কিসের উপর বেস করতেছে, যে স্পিডটা কত। যদি স্পিড খুব মিনিমাম হয়, লো স্পিড হয়, তাহলে বলবো ন্যারো ব্যান্ড। যদি ভয়েস ব্যান্ড মানে কি, আমাদের কথা, মানুষের কথার যে লিমিট, কত নিম্ন কত উঁচে বলতে পারে, এই লিমিটের যে ব্যান্ডটা, এটাকে বলি ভয়েস ব্যান্ড। আর এর থেকে উপরে যত কিছু আছে, মানে যত পরিমাণ ডেটা আমরা ইউজ করতে পারি এট টাইম, এটাকে বলি ব্রডব্যান্ড। তাহলে এই তিনটা ক্যাটাগরি আমরা দেখলাম বেসড অন স্পিড ডেটা ট্রান্সমিশনের জন্য আমরা। নেক্সট আমাদের যেই টার্ম আছে, যে ডিজিটাল এবং অ্যানালগ নিয়ে আমি যে কথা বলছিলাম, এই ডিজিটাল অ্যানালগের একটা এক্সাম্পল দেখি আমরা এখানে। দেখেন, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখতে পাচ্ছেন? একটা পিকচার দেখা যাচ্ছে এখানে। এখানে আমাদের বলা আছে, দেখেন, হাউ মোডেম ওয়ার্কস। তাহলে ধরেন এই যে একটা কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি এখানে, ধরেন এটা আমার সেন্টার কম্পিউটার, এটা আমার রিসিভিং কম্পিউটার। তাহলে আমরা বোঝার চেষ্টা করবো যে কিভাবে আসলে এই ব্যাপারটা হচ্ছে, কিভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার মেসেজটা যাচ্ছে। এটা আমরা আসলে এই সিনারিওটা দেখলে বোঝার চেষ্টা করব।
যে এটা আমার একটা সেন্টার কম্পিউটার যেখানে হ্যালো কথাটা লেখা আছে, এই যে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যালো। ধরেন আমি এই মেসেজটা টাইপ করছি আমার ফ্রেন্ডকে পাঠানোর জন্য, আমি কিবোর্ড থেকে টাইপ করলাম হ্যালো, এটা স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যালো, তাহলে এই মেসেজটা আমি পাঠাবো আমার ফ্রেন্ডকে যে আসলে এইখানে এই কম্পিউটারটা ইউজ করতেছে। তাহলে আমার কম্পিউটারের ভিতরে হ্যালোটা আসলে কোন ফর্মে আছে বলেন তো, এতক্ষণের আলোচনা থেকে যে আমার কম্পিউটারের ভিতরে যে হ্যালোটা আছে এটা কোন ফর্মে আছে? ডিজিটাল ফর্মে স্যার। ডিজিটাল ফর্মে, তার মানে 0101 ফর্মে আছে। তাহলে হ্যালোটা আসলে আমি এখানে দেখতে পাচ্ছি হ্যালো, বাট অ্যাকচুয়ালি আছে কিন্তু 0101 বা ডিজিটাল সিগন্যাল আকারে আছে ভিতরে। এখন এই আমি বলছিলাম কিছুক্ষণ আগেই যে আমাদের কম্পিউটারের ভিতরে ডিজিটাল সিগন্যাল থাকে, বাট আমি যখন এটাকে পাঠাবো, পাঠাইতে গেলে কেমন হয়তো তারের মাধ্যমে পাঠাইতে হবে, ধরেন এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার তার দিয়ে কানেক্টেড, অথবা তার ছাড়াও হতে পারে ওয়্যারলেস যেটাকে বলি। তাহলে আমাকে এই যে ডিজিটাল সিগন্যালটাকে যখনই আমি পাঠাবো, হয়তো সেটা তারের ভিতর থেকে পাঠাবো অথবা ওয়্যারলেসে পাঠাবো, যখনই পাঠাবো আমার কি করতে হবে, এই ডিজিটাল সিগন্যালটাকে প্রথমে কি অ্যানালগ কনভার্ট করতে হবে, অ্যানালগে কনভার্ট করতে হবে, কেননা এই তার ডিজিটাল সিগন্যালকে ট্রান্সফার করতে পারে না, ও কি পারে অ্যানালগ সিগন্যাল ট্রান্সফার করতে পারে, অথবা আমাদের যে বাতাস বা এয়ার, ওই এয়ারটাও কি করতে পারে অ্যানালগ সিগন্যাল ট্রান্সফার করতে পারে। তাহলে আমার এই ডিজিটাল সিগন্যালটাকে আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, অ্যানালগে বানাইতে হবে। তাহলে এই বানাই দিবে কি আসলে আমাকে? তাহলে বানাই দেওয়ার জন্য আমরা একটা ডিভাইস ইউজ করি, যে ডিভাইসের নাম হচ্ছে মোডেম। এই যে মোডেম নামে একটা কথা শুনতে পাচ্ছেন, মোডেম। তাহলে মো আর ডেম, এই দুইটা আলাদা আলাদা কাজের একসাথে নাম হচ্ছে মোডেম। তাহলে এই মো মানে কি আসলে? মো মানে হচ্ছে মডুলেশন। এই মো এর ফুল ফর্ম হচ্ছে মডুলেশন, মডুলেশন। তাহলে মো মানে মডুলেশন আর ডেম মানে হচ্ছে ডিমodulation। তাহলে বা মডুলেশনের মানেটা হচ্ছে যে একটা প্রসেস বা একটা ওয়ে যার মাধ্যমে আমরা কি করি, যে কোনো একটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারি। তাহলে আপনাকে জিজ্ঞেস করা হয় যে মডুলেশন ব্যাপারটা কি, তাহলে মডুলেশন হচ্ছে একটা ওয়ে বা একটা পদ্ধতি, যে এই পদ্ধতিতে আমরা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে বানাইতে পারি। এটা কি বলে মডুলেশন। খুব সিম্পল কনসেপ্ট। তাহলে আমাদের কম্পিউটারের কাছে যে ডিজিটাল সিগন্যাল ছিল 0101, আমার মডুলেশন কি করবে, এটাকে অ্যানালগ সিগন্যালে বানাই দেবে। তাহলে এই যে মোডেম, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, একটা হার্ডওয়্যার। তাহলে এই হার্ডওয়্যারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আর মোডেম। তাহলে ডিমোডুলেশন কি স্যার? হ্যাঁ, সেটাই বলতেছি। তাহলে এই হার্ডওয়্যারের নামটা কি, মোডেম। এখন মোডেমের প্রথম যে এই মানে হচ্ছে মডুলেশন। তার মানে এই প্রথম বাসায় কি করবে এই মোডেমটা, আমার এই ডিজিটাল সিগন্যালটাকে নিবে, নিয়ে এটাকে অ্যানালগ বানাই দিবে। তাহলে এটা এই অংশটার নামই হচ্ছে বা মডুলেশন। এখন অ্যানালগ যখন বানাই দিল, তখন তো এই ক্যাবেলের ভিতর থেকে খুব ইজিলি এটা পাস করতে পারবে, যেহেতু অ্যানালগ সিগন্যাল ক্যাবেল দিয়ে যেতে পারে। যদি ক্যাবেল না থাকতো, বাতাসের ভিতর থেকে এরকম অ্যানালগ সিগন্যাল যেতে পারে, কোনো সমস্যা নেই। এখন গেল, যাওয়ার পরে তো এই কম্পিউটারতে এটা আসতে হবে কম্পিউটারের কাছে। এখন এই কম্পিউটার তো আবার এইরকম অ্যানালগ সিগন্যাল চিনতে পারবে না, এটা তো বুঝবে না, সে সে তো বুঝে ডিজিটাল সিগন্যাল। তাহলে কি করতে হবে, এটাকে আবার এই মডেমে আরেকটা মডেম, তাহলে এই কম্পিউটারের সাথে যে মডেমটা আছে ওর সাথে ওর কাছে কানেক্ট করতে হবে। তাহলে যখন আমাদের এই মডেমের কাছে আসবে, তখন আসবে কি অ্যানালগ আসবে না, যেহেতু আমার সিগন্যালটা অ্যানালগ আছে এখনো। এই অ্যানালগ সিগন্যালটা আসলো এই মোডেমের কাছে, বাট এই মোডেম এখন কি করবে, এটাকে ডিজিটালে আবার রিকনভার্ট করে দিবে। তাহলে এটার নামই হচ্ছে ডেম। ডেম মানে হচ্ছে ডিমodulation। ডিমodulation মানে ছিল কি, মডুলেশনে যা করছো তার উল্টা কাজটা করো। মডুলেশনে কি করছে, মডুলেশনে কি করছে, ডিজিটালকে অ্যানালগ করছে, তাই না? ছিল ডিজিটাল, হয়ে গেছে অ্যানালগ, এটার নামই মডুলেশন। তাহলে ডিমodulation কি করবে, উল্টা কাজটা করবে না? আমার কাছে আছে এখন অ্যানালগ, তাহলে ওটাকে এখন ডিজিটাল বানাই দিবে না? বোঝা যায় কিনা বলেন তো? বোঝা যাচ্ছে কি? মডুলেশন কি করছিল আমাদের, ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করতেছিল। আর ডিমodulation কি করবে, অ্যানালগটাকে আবার ডিজিটালে রিকনভার্ট করে দিবে। তাহলে যখন এটাকে আবার ডিজিটাল বানাই ফেলবে, তখন কি কম্পিউটারটাকে রিসিভ করতে পারবে কিনা? পারবে, কারণ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করতে পারে। তাহলে মডেম যখন তাকে এই ডিজিটাল সিগন্যাল দিয়ে দিল, তখন দেখেন তার কাছে এই হ্যালো মেসেজটা চলে আসছে। তাহলে এই হ্যালো লেখা ছিল, এটারই ডিজিটাল ফর্ম ছিল এটা। প্রথমে এটাকে অ্যানালগ করলো, ট্রান্সফার করে দিল, অ্যানালগটাকে আবার এই মডেমের থ্রুতে ডিজিটাল বানায় সে রিসিভ করলো। তাহলে এইভাবেই আসলে একটা মডেম ইউজ করে আমরা কি করতে পারি, একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটারকে কমিউনিকেট করাইতে পারি বা ডেটা ট্রান্সফার করতে পারি। যদিও আমাদের কম্পিউটারগুলো ডিজিটাল, বাট আমি কি করলাম, এই মডেমের থ্রুতে সেই সিগন্যালটাকে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করলাম, আবার সেকেন্ড মডেম দিয়ে ওই অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করে এখানে রিসিভ করলাম। তাহলে এই কনভার্সনের থ্রুতেই কিন্তু আমরা এটা করতে পারতেছি। তাহলে কনভার্সন না হলে কিন্তু এটা পসিবল ছিল না, ডেটা ট্রান্সফার করা। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কিভাবে একটা মডেমের থ্রুতে আমরা পাঠাই, অথবা জিজ্ঞেস করা হতে পারে যে দুইটা কম্পিউটারের ভিতরে আমরা কিভাবে মেসেজ ট্রান্সফার করব, এটা আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করলো যে আপনার দুইটা কম্পিউটার আছে,
এই দুটো কম্পিউটারের ভিতরে মেসেজ ট্রান্সফার হবে কিভাবে আসলে, তখন আপনাকে আসলে এই প্রসেসটা বলতে হবে। তাহলে এটা কোথায় পাবো, দেখেন আমাদের প্রিভিয়াস যে স্লাইডটা দেওয়া ছিল এখানে, এই স্লাইডে কিন্তু দেখেন এটা আমাদের এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই যেখানে বলা আছে যে কম্পিউটার জেনারেটেড ডেটা ইজ ডিজিটাল। আমরা জানি যে কম্পিউটারের যে যে ডেটাগুলো জেনারেট করে এগুলো ডিজিটাল, হোয়ারাস দ্য টেলিফোন লাইন অথবা নর্মাল যে ক্যাবেল, ওরা কি করে, ইউজ করে কোনটা, এই অ্যানালগ সিগন্যাল। তাহলে মেইন কথা হচ্ছে যে কম্পিউটার আসলে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে, আর ক্যাবেল বা ওয়্যারলেস সিগন্যালগুলো আসলে অ্যানালগ সিগন্যাল। তার মানে যখন আমি একটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে পাঠাবো, যে বলা দ্য ডিজিটাল সিগন্যাল মাস্ট বি কনভার্টেড টু অ্যানালগ ফর্ম, তাহলে যখনই আমি এটাকে পাঠাবো তখন ফার্স্ট কি করতে হবে, এটাকে অ্যানালগ ফর্মে কনভার্ট করে নিতে হবে। দ্য টেকনিক বাই হুইচ দ্য ডিজিটাল সিগন্যাল ইজ কনভার্টেড টু ইজ অ্যানালগ ফর্ম ইজ কল মডুলেশন। তার মানে যে টেকনিকের মাধ্যমে আমরা এই ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করতেছি ওই টেকনিকের নামই মডুলেশন, আর কিছুই না। তাহলে মডুলেশন হচ্ছে একটা টেকনিক বা একটা প্রসেস, যেই প্রসেসে আমরা ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছি। খুব সিম্পল। আর দ্য রিভার্স প্রসেস মানে কি, উল্টা জিনিসটা, রিভার্স উল্টা জিনিসটা কি, দ্যাট দ্য কনভার্সন অফ অ্যানালগ সিগন্যাল টু ইজ ডিজিটাল ফর্ম। তার মানে যখন আমি রিসিভ করবো তখন আবার কি করতে হবে, এই অ্যানালগটাকে আবার ডিজিটালে রিকনভার্ট করতে হবে। তাহলে এই প্রসেসটার নাম কি, ডিমodulation। তাহলে এই যে মডুলেশন এবং ডিমোডুলেশন, এই দুইটা প্রসেসের কম্বিনেশনেই কিন্তু আমরা বলতেছি মোডেম, এবং ওটা ইউজ করে আমরা কি করতে পারতেছি, কমিউনিকেশন করতে পারতেছি দুইটা ডিভাইসের মাঝখানে। মানে দুইটা ডিভাইসের থ্রুতে আমরা এই ওয়্যারলেস ইউজ করি বা ওয়্যারলেস ইউজ করি, বাস কনভার্সনের মাধ্যমে আমরা কি করতেছি, ডেটাগুলোকে সেন্ড বা রিসিভ করতে পারতেছি। তাহলে এটা একটু আমরা এখান থেকে দেখলাম। নেক্সট আমাদের যে টার্মটা দেওয়া আছে সেটা বলা আছে হোয়াট ইজ নেটওয়ার্ক। তাহলে আমরা কমিউনিকেশন বা ডেটা কমিউনিকেশন এই এই নিয়ে আলোচনা শেষ করলাম। তাহলে এখনকার পার্টে আমাদের বলা আছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক ব্যাপারটা তো সবাই ইউজ করি, আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করি, আমরা মোবাইল নেটওয়ার্কের কথা জানি, অথবা ফ্রেন্ড নেটওয়ার্কের কথা বলতে পারি, সোশ্যাল নেটওয়ার্কের কথা বলতে পারি। নেটওয়ার্ক মানে কি, ওয়ে অফ কানেকশন, মানে অনেকগুলা জিনিসের একটা কানেকশন, তাই না, একটার সাথে একটা কানেক্টেড। ধরেন আমরা বলি মোবাইল নেটওয়ার্ক, তার মানে কি মোবাইলের অনেকগুলা মোবাইলের একটা কানেকশন, যাতে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কোনো ডেটা বা কোনো ইনফরমেশন পাঠানো যায়, ওটাই তো নেটওয়ার্ক বলি। তাহলে নেটওয়ার্কের ডেফিনেশন দেখেন যে নেটওয়ার্ক ইজ এ ওয়ে টু কানেক্ট কম্পিউটার। তাহলে এখানে আমরা কম্পিউটার বলতেছি, আপনি চাইলে মোবাইল কম্পিউটার ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসের কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক বললে আমরা কম্পিউটারের কথা বলবো, মোবাইল নেটওয়ার্ক বললে মোবাইলের কথা বলবো। তাহলে কম্পিউটার মোবাইল দুইটা একসাথেও থাকতে পারে। কিছু কিছু নেটওয়ার্কে যেমন আমরা যখন ওয়াইফাই ইউজ করি, ওখানে কম্পিউটার ইউজ করা যায়, মডেমে আমার রাউটারের সাথে কানেক্ট করে, অথবা চাইলে মোবাইল ইউজ করতে পারি। তার মানে নেটওয়ার্ক মেন কথা হচ্ছে যে অনেকগুলো ডিভাইসকে আমরা কানেক্ট করছি, ব্যাপারটা এরকম। তাহলে নেটওয়ার্ক ইজ এ ওয়ে টু কানেক্ট কম্পিউটার সো দ্যাট দে ক্যান কমিউনিকেট, মানে তারা কি করতে পারে, নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে, এক্সচেঞ্জ ইনফরমেশন, মানে ইনফরমেশন আদান প্রদান করতে পারবে, একটা থেকে আরেকটা ইনফরমেশন পাঠাতে পারবে, আরেক জায়গা থেকে রিসিভ করতে পারবে, অ্যান্ড রিসোর্স, রিসোর্স মানে কোনো সম্পদ শেয়ার করতে পারবে। তাহলে নেটওয়ার্কের ডেফিনেশন হচ্ছে যে এক বা একাধিক কম্পিউটারের ভিতরে এমন একটা কানেকশন যার ফলে তাদের মধ্যে কমিউনিকেশন করা পসিবল, ইনফরমেশন আদান প্রদান করা পসিবল, এবং রিসোর্স শেয়ার করা পসিবল। এখন রিসোর্স বলতে কি বোঝাচ্ছি, ধরেন এই যে একটা নেটওয়ার্ক, এই যেটা ছবি দেখতে পাচ্ছেন ডান দিকে, এই এই ছবিতে কয়েকটা কম্পিউটার দেখতে পাচ্ছি আমরা, একটা কম্পিউটার, দুইটা, তিনটা, চারটা, এবং এই কম্পিউটারগুলো কি হচ্ছে, একটা নেটওয়ার্কে কানেক্ট করা আছে। এখন দেখেন এই টোটাল নেটওয়ার্কের ভিতরে একটা প্রিন্টার আছে, এই যে একটা প্রিন্টার দেখতে পাচ্ছি এখানে, এটা একটা প্রিন্টার, এটা একটা রিসোর্স বা একটা হার্ডওয়্যার রিসোর্স। এখন আমি এই নেটওয়ার্কের থ্রুতে কি করতে পারবো, এই সবগুলা কম্পিউটার দিয়ে আমি এই প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে পারবো। তার মানে আমি এই কম্পিউটারে আছি, এখানে একটা মেসেজ আমি লিখছি, আমি চাই এটা প্রিন্ট করতে, তাহলে আমি যখন প্রিন্ট কমান্ড দিব তখন এই প্রিন্টার কিন্তু আমার প্রিন্টারটা প্রিন্ট করে দিবে। আবার যদি আমি এই কম্পিউটার থেকে এখান থেকেও প্রিন্ট কমান্ড দিই তাহলে এটাকে আমি ইউজ করতে পারবো। তার মানে একটা নেটওয়ার্কের ভিতরে এই যে একটা প্রিন্টার, আমরা কিন্তু সবাই ইউজ করতেছি, তাহলে এটা কি বলছি, শেয়ার রিসোর্স, একটা রিসোর্সকে সবাই শেয়ার করতেছি। তাহলে এটাই নেটওয়ার্কের বেনিফিট। আদারওয়াইজ কি হতো, আমাকে প্রত্যেকটা কম্পিউটার সাথে আলাদা আলাদা প্রিন্টার লাগাইতে হতো, এখানে একটা প্রিন্টার লাগতো, এখানে একটা প্রিন্টার লাগতো, এখানে লাগতো আলাদা প্রিন্টার, এখানে আলাদা প্রিন্টার লাগতো। ফলে কি হতো, আমার কস্ট বেড়ে যেত, তাই না, মেনটেনেন্স কস্ট বাড়তো, পার্সেস কস্ট বাড়তো। বাট যখন নেটওয়ার্ক ইউজ করতেছি তখন আমরা একটা ডিভাইসকেই মাল্টিপল জায়গায় শেয়ার করতেছি, ফলে কি হচ্ছে, আমাদের কস্ট মিনিমাইজেশন আছে, ব্যাপারটা এরকম। তাহলে নেটওয়ার্কের বেনিফিট হচ্ছে এরকম, বা নেটওয়ার্কের ডেফিনেশন আমরা দেখলাম। নেক্সট আমরা কিছু বেনিফিট দেখবো নেটওয়ার্কে, দেখেন কি কি বেনিফিট হতে পারে নেটওয়ার্কে। খুব সিম্পল কিছু বেনিফিট বলা আছে, সবাই এই বেনিফিটগুলো কিন্তু প্রতিনিয়ত অ্যাচিভ করি আমরা, সবাই যেহেতু ইন্টারনেট ইউজ করেন, সবাই যেহেতু মোবাইল ইউজ করেন, তাহলে এই বেনিফিটগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পাই। দেখেন কি বলা আছে, অ্যালাউস সিমালটেনিয়াস অ্যাক্সেস টু প্রোগ্রাম অ্যান্ড ডেটা। তাহলে আমরা নেটওয়ার্কের ফলে কি করতে পারি, একই সাথে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ডেটা
ইউজ করতে পারি অনেকেই। এই যে আমরা জুম ইউজ করতেছি, দেখেন একই মিটিং এ আমরা কিন্তু অনেকে আছি এখানে, তাই না? তাহলে একটা প্রোগ্রাম বা একটা ডেটা আমরা একসাথে অনেকেই, আমরা অনেকে আসেন না যে আপনারা নেটওয়ার্কে গেম খেলেন, এরকম আসেন কেউ যারা অনেকে নেটওয়ার্কের মাধ্যমে গেমস খেলেন, কোন একটা পার্টিকুলার গেমস একসাথে? স্যার এখনো মনে হয় অনেকে খেলতেছে। হ্যাঁ, স্যার এখনো? এখনো মনে হয় অনেকে খেলতেছে। আচ্ছা, তাহলে এই যে নেটওয়ার্কে যদি কেউ গেম খেলেন, সেটাও কিন্তু এরকম কি হচ্ছে যে আমরা একই সাথে একটা প্রোগ্রামকে অনেক পার্সন ইউজ করতেছি, দ্যাট ইজ সিমালটেনিয়াস অ্যাক্সেস করতেছি। একইভাবে বলা আছে অ্যালাউ ফাইল শেয়ারিং, যে আমরা ফাইল শেয়ার করতে পারি। এই যে আমরা মাঝে মধ্যে পিডিএফ শেয়ার করি, আমরা মাঝে মধ্যে আমরা চিন্তা করেন আপনাদের, আমরা ফেসবুকে মাঝে মধ্যে কি ছবি শেয়ার করে, অনেকে পোস্ট করে ডিফারেন্ট কিছু, তাহলে এগুলো কি আমরা ফাইল শেয়ার করতে পারতেছি, ইনফরমেশন পাঠাচ্ছে একজনের কাছে। এতে কি প্রোডাক্টিভিটি বাড়তেছে, আমাকে কিন্তু তাকে দিয়ে দিয়ে আসতে হচ্ছে না, নেটওয়ার্কে দিয়ে দিলাম, সবাই পেয়ে যাচ্ছে অ্যাজ এ টাইম। একইভাবে বলা আছে শেয়ারিং পেরিফেরাল ডিভাইস, এই যে কিছু আগে বলছিলাম একটা প্রিন্টার শেয়ার করতে পারি, অনেকগুলা কম্পিউটারের সাথে একটা প্রিন্টার কানেক্ট করে সবাই শেয়ার করলাম ওই প্রিন্টারটাকে। স্ক্যানার শেয়ার করতে পারি। একইভাবে আমরা ব্যাকআপ রাখতে পারি, ব্যাকআপ। এই যে আমরা গুগল ড্রাইভে ব্যাকআপ রাখি, এটা নেটওয়ার্ক একটা বেনিফিট। নেটওয়ার্ক না থাকলে কি গুগল ড্রাইভে রাখতে পারতাম ব্যাকআপ? অবশ্যই না। ইন্টারনেট না থাকলে ব্যাকআপ কিভাবে রাখবো? তার মানে ব্যাকআপ, এটাও কিন্তু একটা বেনিফিট নেটওয়ার্কে, যে আমরা ব্যাকআপ রাখতে পারতেছি। একইভাবে পার্সোনাল কমিউনিকেশনগুলো ইজিয়ার করতে পারি, এই যে আমরা ইমেইলের মাধ্যমে পার্সোনাল কমিউনিকেশন করতে পারি। আমরা হয়তো হোয়াটসঅ্যাপ ইউজ করে পার্সোনাল কমিউনিকেশন করতে পারি ইজিলি নেটওয়ার্কের থ্রুতে। একইভাবে আমাদের ইনফরমেশন যেগুলো আমরা অনলাইনে রাখতেছি, এগুলোকে আমরা আবার কি সিকিউর রাখতে পারি বাই ইউজিং পাসওয়ার্ড। তাহলে আমরা চাইলে কিছু ইনফরমেশন ইন্টারনেটে ফ্রি রাখতে পারি যাতে যে কেউ ইউজ করতে পারে, আবার কিছু ইনফরমেশন আমরা প্রোটেক্টেড রাখতে পারি যাতে আসলে শুধুমাত্র সিলেক্টেড মানুষ ইউজ করতে পারে, অথবা কেউ পারবে না, শুধু আমি ইউজ করতে পারবো। যেমন আমাদের জিমেইলে যদি চিন্তা করেন, জিমেইলে যে মেইলগুলো থাকে এটা শুধুমাত্র আপনিই দেখতে পারেন, কেননা আপনার কাছে এই পাসওয়ার্ডটা আছে। বাট ফেসবুকে যে মেসেজটা দেয়, এটা কিন্তু আপনিও যেমন দেখেন, আপনার ফ্রেন্ডরাও দেখে, যেহেতু এটা আমরা শেয়ার করে রাখছি যে পাবলিক, মানে ওরা দেখতে পারতেছে, মানে কাকে কি দেখাবো না দেখাবো সবকিছু কিন্তু আমরা এখানে কন্ট্রোল করতে পারছি। অ্যাজ ওয়েল এস কি আমরা কমিউনিকেট করতে পারছি টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। এই যে আমরা এখন ক্লাসে আছি, এটা কিন্তু একটা টেলিকনফারেন্সিং বলতে পারেন। কেন টেলিকনফারেন্সিং? যে এখানে শুধু আমরা কথা বলতেছি, যদিও এখানে আমরা কথা বলার সাথে সাথে আপনাকে স্ক্রিনও দেখাচ্ছি, তাহলে এটা ভিডিও কনফারেন্সিং হয়ে যাচ্ছে, যে আপনার কথা শুনতে পাচ্ছেন অ্যাজ ওয়েল এস দেখতেও পাচ্ছেন। আবার চাইলে কিন্তু আমরা ক্যামেরা অন করলে কিন্তু আমাদের ফেসও আমরা কি শেয়ার করতে পারবো, তাই না? তার মানে এগুলো সবই নেটওয়ার্কের বেনিফিট। তাহলে নেটওয়ার্ক ইউজ করে আমরা এই ধরনের বেনিফিট গুলো অ্যাচিভ করতে পারি। সিমিলারলি আমরা যদি আরো কিছু আহ, দেখি টপিক, বলা আছে টাইপস অফ নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক নিয়ে কথা বললাম যে নেটওয়ার্ক আসলে অনেকগুলো ডিভাইসের একটা কালেকশন, যাতে আমরা ইনফরমেশন শেয়ার করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। এখন নেটওয়ার্কের আবার টাইপস কি কি হতে পারে? তাহলে নেটওয়ার্কগুলোকে আমরা অনেকগুলো টাইপে ভাগ করতে পারি। একটাকে বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, যার শর্ট ফর্ম হচ্ছে ল্যান। হয়তো অনেকে শুনছেন এই টার্মটা, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে যখন আমাদের দেখেন খুব ছোট্ট একটা এরিয়ার ভিতরে আমরা অনেকগুলো কম্পিউটার আছে বা অনেকগুলো ডিভাইস আছে, এগুলো কিন্তু আমরা কানেক্ট করতে চাই, তাহলে যে নেটওয়ার্কটাকে আমরা বলি সেটাকে বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। তাহলে আমরা বাসায় সবাই হয়তো রাউটার ইউজ করেন, যারা ইন্টারনেট ইউজ করেন রাউটার ইউজ করেন না সবাই, কম বেশি? তাই রাউটার দিয়ে যে নেটওয়ার্কটা আমরা বানাই, এটাকে আমরা ল্যান বলতে পারি। কেননা আমার বাসার ভিতরে হয়তো দেখেন 4-5টা মোবাইল আছে, আপনাদের হয়তো কম্পিউটার আছে, এইগুলো সবগুলা কিন্তু ওই রাউটারের থ্রুতে আমরা কানেক্ট করতেছি। আমার বাসায় একটা ইন্টারনেট কানেকশন নিচ্ছি আমি আইএসপি থেকে, ওই কানেকশনটা আমরা রাউটারের সাথে লাগাচ্ছি, এবং আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস থেকে ওই ইন্টারনেটটা শেয়ার করতেছি। তার মানে কি হচ্ছে, এটাকে ল্যান বলতে পারেন, লোকাল এরিয়া নেটওয়ার্ক। যে ছোট্ট একটা নেটওয়ার্ক বানাই নিচ্ছেন নিজেদের মধ্যে, এবং ওই নেটওয়ার্কের ভিতরে আমরা কি করতেছি, ইনফরমেশন শেয়ার করতেছি। এখন নেটওয়ার্কে এই ল্যানের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট থাকাটা মানে ম্যান্ডেটরি না। ইন্টারনেট না থাকলেও আমরা কিন্তু ল্যানের থ্রুতে কি করতে পারি, ডেটা ট্রান্সফার করতে পারি ওই পার্টিকুলার ডিভাইসগুলোতে। কারণ আমরা অনেকগুলো কম্পিউটার আছে একটা ল্যাবে, আমরা চাইলে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে মেসেজ পাঠাতে পারি উইদাউট ইন্টারনেট, শুধুমাত্র লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। একইভাবে এরপরে যে টাইপটা বলা আছে ল্যান থেকে একটু বড় টাইপ, যেটাকে বলা আছে ম্যান। এই ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা ছিল ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তার মানে এটা একটা মেট্রোপলিটন এরিয়া বা একটা সিটিকে কাভারেজ দেয়। একটা সিটি এরিয়াকে যদি আমরা কাভার করতে চাই কোনো একটা নেটওয়ার্ক ইউজ করে, সেটাকে আমরা ম্যান বলতে পারি। তাহলে ওয়াইম্যাক্স নামে এক ধরনের টেকনোলজি ছিল আমাদের দেশে, ওয়াইম্যাক্স এর মাধ্যমে আমরা এই ধরনের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারতাম, যে পুরো একটা সিটিকে কাভার দিবে। এর থেকে বড় যে নেটওয়ার্কটা টাইপ, এটাকে বলি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা লার্জ জিওগ্রাফিক এরিয়া কভার দেওয়ার জন্য ইউজ করি। তার মানে যে ইন্টারনেট ইউজ করি আমরা এখন সবাই ইন্টারনেট, এটা একটা ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যে ইন্টারনেটের মাধ্যমে আমরা
যে কোনো দেশের ভিতরে বলেন দেশের বাইরে বলেন যে কোনো জায়গায় আমরা কানেক্ট করতে পারতেছি, দ্যাট ইজ আ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট। তাহলে এগুলো হচ্ছে নেটওয়ার্কের টাইপ। একটা হচ্ছে স্যার এই ম্যান এটা কি স্যার এখন আর নাই? ম্যান এখনো আছে, বাট ম্যানটা ব্যাপার কি হচ্ছে, আমরা চাইলে ম্যানটাকে আমরা পার্সোনালিও তৈরি করতে পারি, আমরা চাইলে আবার এরকম ছিল কিছু ওয়াইম্যাক্স সার্ভিস ছিল, ওরা কি করতো ধরেন এরকম, আপনার কি বাংলা লায়নের নাম শুনছেন কেউ? বাংলা লায়ন নামে এক ধরনের নেটওয়ার্ক ছিল বাংলাদেশে কিছুদিন, বেশ বেশ কয়েক বছর আগে। বাংলা লায়ন এখন নাই, যদিও উঠে গেছে। তারপর ওরা কি করতো, ঢাকা শহরে ওদের নেটওয়ার্ক ছিল, শুধু ঢাকা শহরের ভিতরেই শুধু ইউজ করতে পারতাম, ঢাকার বাইরে গেলে নেটওয়ার্ক পাইতাম না, ব্যাপারটা এরকম। তো এই যে ওই একটা এরিয়াকে কাভারেজ দেয়। ধরেন এরকম যে কোনো একটা কোম্পানির হয়তো বনানীতে একটা ব্রাঞ্চ আছে, তার ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ আছে, এখন সে কি করতে পারে, এই দুইটা ব্রাঞ্চকে কানেক্ট করতে পারে, যে তাতে আমরা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে এটা পাঠাইতে পারি ইন্টারনেট ছাড়াই। তো ওটাকে আমরা ম্যান বলতে পারি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যে একটা এরিয়ার ভিতরে আমরা নেটওয়ার্কটা কাভারেজ দিচ্ছি। স্যার সিম কোম্পানির এই যে টাওয়ার গুলো, এগুলো কি স্যার? হ্যাঁ, সিম কোম্পানির টাওয়ার গুলো বলতে পারেন যে এরিয়া ওয়াইজ বে, যদিও ওই এরিয়ার সাথে আরেকটা এরিয়া আবার কানেক্ট করা যায়, তাই না, সুইচ করা যায়। ধরেন এই ঢাকা শহরে যে অনেকগুলো তার টাওয়ার আছে, এখন সে আমি কিন্তু ঢাকার মধ্যেই ফোন করতে পারি এরকম না, আমি কিন্তু চাইলে ঢাকার বাইরেও ফোন করতে পারি, সেক্ষেত্রে কি হচ্ছে এই টাওয়ারগুলোর সাথে বাকি টাওয়ারে আবার কানেক্ট করা যায়, ব্যাপারটা এরকম। বাট মেট্রোপলিটন নেটওয়ার্ক যদি আমরা চিন্তা করি সিম্পলি, মানে সিঙ্গেল চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে একটা এরিয়াকে কাভার দেওয়ার জন্য একটা নেটওয়ার্ক। এখন ওই নেটওয়ার্কগুলোর সাথে আরেকটা নেটওয়ার্ক আবার কানেক্ট থাকতে পারে, তার মানে আমরা যদি চিন্তা করি যে আসলে আমার বাসায় যে নেটওয়ার্কটা আছে এটা হচ্ছে ল্যান, এরপরে চিন্তা করেন যে আমার এরিয়ায় বা মহল্লায় যে নেটওয়ার্কটা আছে, বা আমার সিটিতে যে নেটওয়ার্কটা আছে, এটা হচ্ছে ম্যান। এরকম আমার পুরা বাংলাদেশ চিন্তা করেন বা পুরা ওয়ার্ল্ডে চিন্তা করেন, যে নেটওয়ার্কটা সেটা আসলে ওয়ান, তার মানে অনেকগুলো ল্যান মিলে একটা ম্যান তৈরি হচ্ছে, আর অনেকগুলো ম্যান মিলে কি হচ্ছে, একটা ওয়ান তৈরি হচ্ছে, ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে ছোট থেকে আসলে বড় হচ্ছে, তাই না? তাহলে আমার বাসায় একটা ল্যান আছে, আমার পাশের বাসায় একটা ল্যান আছে, এরকম অনেকগুলো ল্যান, ছোট ছোট ল্যান মিলে কি একটা ম্যান হচ্ছে না? পুরা সিটি কভার করতেছে না? আবার এরকম অনেকগুলো সিটি মিলে কি হচ্ছে, পুরো কান্ট্রি কভার করতেছে না? তাহলে এগুলো আসলে মানে ক্যাটাগরি বলতেছি, যে ছোট নেটওয়ার্কটাকে ল্যান বলতেছি, এর থেকে বড়টাকে বলতেছি ম্যান, আর ওয়াইডলি এরিয়া যেটা সেটাকে আমরা বলছি ওয়ান। বুঝছেন? জি স্যার। নেক্সট আমাদের কি আছে আর? নেক্সট আমাদের একটা টপিক দিতে পারছেন, নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজি এটাও ইম্পর্টেন্ট একটা টার্ম। টোপোলজি ব্যাপারটা হচ্ছে যে আমরা যে নেটওয়ার্কের কথা বললাম যে অনেকগুলো ডিভাইস আমরা কানেক্ট করব, এখন কানেকশনটা করব কিভাবে? তাহলে আমি যদি ফিজিক্যালি কানেক্ট করতে চাই, মানে ক্যাবেল দিয়ে কানেক্ট করতে চাই, তাহলে কিভাবে কানেক্ট করব? আমরা তো ক্যাবেল ছাড়াও কানেক্ট করতে পারি, বলছিলাম যে এই যে রাউটারের মাধ্যমে যে কানেক্ট করি, এখানে তো আসলে ফিজিক্যালি কানেকশন হচ্ছে না। স্যার 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে স্যার। আচ্ছা, আমরা শেষ করে দিব। তাহলে আমরা ফিজিক্যালি যখন আমরা কানেক্ট করব অনেকগুলো ডিভাইসকে, দেখেন এখানে অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা একটা কানেকশনের ওয়ে, এটা একটা কানেকশনের ওয়ে, এটা একটা কানেকশনের ওয়ে। তাহলে আমরা আসলে কিভাবে ফিজিক্যালি কানেক্ট করতেছি ওই জিনিসটাকে আমরা বলছি টোপোলজি। তাহলে এখানে দেখেন ডেফিনেশনে বলা, দ্য ফিজিক্যাল লেআউট। ফিজিক্যাল লেআউট মানে ফিজিক্যালি কিভাবে আমরা করতেছি ব্যাপারটা, ফিজিক্যাল লেআউট অফ দ্য ক্যাবেল। তাহলে আমরা যে ক্যাবেলগুলো ইউজ করতেছি, দেখেন এটা একটা ক্যাবেল, চিন্তা করেন, এটা একটা ক্যাবেল, এটা একটা ক্যাবেল, এটা একটা ক্যাবেল। আর এই যে গোল দেখতে পাচ্ছেন, এই গোল ধরেন একটা কম্পিউটার বা একটা মোবাইল। তাহলে অনেকগুলা ডিভাইস আছে, এই ডিভাইসগুলোকে আমরা কি করতেছি, কানেক্ট করতেছি। এখন মাঝখানে একটা সার্কেল দেওয়া আছে, এটা একটা ডিভাইস, এটাকে ধরে বলতে পারি, আমরা বলি হাব। এটার নাম হচ্ছে হাব, অথবা সুইচ, অথবা রাউটারও বলতে পারেন। ধরেন আপনার একটা রাউটার আছে এখানে, ওই রাউটারের সাথে আপনি কি করলেন, অনেকগুলা কম্পিউটার কানেক্ট করলেন, তাহলে এটা এক ধরনের কানেকশন। তাহলে এই ধরনের কানেকশনকে আমরা বলি স্টার। স্টার কেন বলতেছি, দেখতে স্টারের মতো এই কারণে যে মাঝখানে একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, ওই সেন্টার পয়েন্টের সাথে অনেকগুলো ডিভাইসকে আমরা কানেক্ট করতেছি, মানে মেইন পয়েন্ট হচ্ছে সেন্টার পয়েন্ট এইটা। তাহলে এটা এটা ইন্টারনেট কানেকশনটা প্রথমে আসতেছে, এবং এইখান থেকে বাকিগুলো শেয়ার হচ্ছে। তাহলে এটা সুবিধা কি হচ্ছে, সুবিধা হচ্ছে যদি আমার এই সেন্টার পয়েন্টটা ঠিক থাকে, মানে এটা যদি নষ্ট না হয়, তাহলে আমি কি করতে পারবো, ধরেন আমি এই কম্পিউটারটা এখানে বসে ইউজ করতেছি ইন্টারনেট, বাট এই এই কারণে কোনো কারণে এই 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 পিসিটা নষ্ট, তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই, এটা শুধু নেটওয়ার্ক ইউজ করা যাবে না, বাকিগুলোতে ইউজ করা যাবে। তাহলে এখানে স্টারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যদি আমাদের পার্টিকুলার কোনো একটা কম্পিউটার প্রবলেম করে, বাকি কম্পিউটারগুলো নেটওয়ার্কে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। বাট যদি আমাদের এই সেন্ট্রাল ডিভাইসটা নষ্ট হয়ে যায়, ধরেন আপনার বাসার রাউটারটা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি কোনো ডিভাইস থেকেই আর ইউজ করতে পারবেন ইন্টারনেট। বা যদি কোনো একটা পার্টিকুলার ডিভাইসে প্রবলেম হয়, তাহলে কিন্তু বাকি ডিভাইসগুলো কিন্তু ইউজ করা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের স্টারের সুবিধা, যে সেন্ট্রাল ডিভাইস থাকবে, এই সেন্ট্রাল ডিভাইসটা যতক্ষণ মধ্যে ঠিক থাকবে ততক্ষণ মধ্যে আমরা বাকি নেটওয়ার্কটা কন্টিনিউ করতে পারবো।
বাট এটা এক ধরনের অর্গানাইজেশন দেখতে পাচ্ছে রিং। তাহলে রিং মানে কি, এটা সার্কুলার ওয়ে দেখতে পাচ্ছে, রিং মানে রিং এর মতো করে দেওয়া আছে একটা কম্পিউটার, তার সাথে আরেকটা কানেক্টেড, তার সাথে আরেকটা কানেক্টেড। এখন এই ক্ষেত্রে প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে যদি আমি এই কম্পিউটার ধরি, এটাকে বললাম সেন্ডার, এই কম্পিউটার থেকে আমি এই কম্পিউটারে কিছু পাঠাবো, এইখান থেকে এখানে পাঠাবো, তাহলে ডিরেক্ট কিন্তু এখান থেকে এখানে পাঠানোর কোনো ওয়ে নাই, আমাকে পাঠাইতে হবে প্রথমে এখানে, তারপরে এইখানে, তাই না? এইটার থ্রুতে পাঠাইতে হবে। তো এটা থ্রুতে যখন পাঠাবো, যদি এরকম হয় যে এই কম্পিউটারটা নষ্ট, তাহলে কি আর পাঠানো যাবে? চিন্তা করেন তো, আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে পাঠাবো, মানে সরাসরি যেহেতু কানেকশন নাই, তার মানে যাবে যাবে কি হবে, এখান থেকে প্রথমে যাবে এটার কাছে, এবং এইখান থেকে আবার যাবে এখানে, তাই না? এরকম সার্কুলার হতে যাবে না ব্যাপারটা, একটার সাথে আরেকটা সেইম আকারে। জি স্যার। তাহলে যদি আপনার দেখেন এই মাঝখানে একটা ডিভাইস প্রবলেম থাকে, অথবা আপনার কোনো কারণে এই কানেকশনটা এখান থেকে ধরেন কেটে গেছে, কানেকশন নাই, তার ছিঁড়ে গেছে, তাহলে কিন্তু আমরা আর সিগন্যালগুলো পাঠাতে পারতেছি না। তাহলে কোনো একটা ডিভাইস প্রবলেম করলেই, অথবা কোনো একটা ক্যাবেল কোথাও দিয়ে কেটে গেলেই কি হচ্ছে, এই নেটওয়ার্কটা আর ইউজ করা যাবে না। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, স্টারের ক্ষেত্রে, স্টারের ক্ষেত্রে কি ছিল, যেটা নষ্ট হবে ওটাই প্রবলেম, বাকিগুলো সব ঠিক মতো কাজ করবে। তাহলে স্টারটা বেটার ছিল রিং এর তুলনায়। বাস নামে একটা টোপোলজি আছে, বাস। তাহলে বাসের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ক্যাবেল ইউজ করতেছি আমরা, যে স্টেট ক্যাবেল, স্টেট একটা ক্যাবেল, এই ক্যাবেলটাকে আমরা বলি বাস। এই বাসের সাথে কি হচ্ছে, অনেকগুলো কম্পিউটার কানেক্ট করা আছে। তাহলে এটাও আসলে রিং এর মতোই, যদি কোনো কারণে এই মাঝখান থেকে ক্যাবেলটা কেটে যায় কোনো জায়গা থেকে, যে কোনো পজিশন থেকে কেটে গেলে কি হবে, এই নেটওয়ার্কটা তখন আর ইউজ করা যাবে না, কারণ এই এই একটা সিঙ্গেল ক্যাবেল দিয়ে আমরা নেটওয়ার্ক ডেটাটা পাঠাচ্ছি। তাহলে যদি কোথাও থেকে কেটে যায়, তাহলে তার ডেটা ট্রান্সফার হবে না, তার মানে আমরা আর ইউজ করতে পারবো না। তাহলে এই তিনটা টাইপ আমরা দেখলাম টোপোলজির ক্ষেত্রে, একটা হচ্ছে স্টার টোপোলজি, একটা হচ্ছে বাস টোপোলজি, একটা হচ্ছে রিং টোপোলজি। তিনটার ভিতরে বেস্ট হচ্ছে আমাদের স্টার টোপোলজিটা। তিনটার ভিতরে বেস্ট টোপোলজি হচ্ছে স্টার, যেহেতু স্টারের ক্ষেত্রে আমাদের আসলে একটা ইন্টারমিডিয়েট ডিভাইস ইউজ করতেছি হাব, এবং হাবটা যতক্ষণ মধ্যে ঠিক থাকবে ততক্ষণ মধ্যে আমরা নেটওয়ার্কটা কন্টিনিউ করতে পারবো। যদি কোনো একটা ডিভাইস প্রবলেম করে, সেক্ষেত্রে বাকি ডিভাইসগুলো নেটওয়ার্ক ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নাই। বাট এই ক্ষেত্রে সেটা ছিল না, একটা প্রবলেম মানে কি পুরো নেটওয়ার্কটাই আসলে ডাউন হয়ে যাবে তখন। এখানেও সিমিলার, কোনো একটা প্রবলেম মানে হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা তখন ইউজ করা যাবে না। তাহলে এই ছিল আমাদের নেটওয়ার্ক টোপোলজির ব্যাপার। এটাই আমাদের পরবর্তী স্লাইডগুলোতে একটু বলা আছে, যে নেটওয়ার্ক টোপোলজি নিয়ে ইনফরমেশন দেওয়া আছে, বাস কিভাবে কাজ করে, স্টার কিভাবে কাজ করে, এবং রিং কিভাবে কাজ করে। জাস্ট সিম্পল ইনফরমেশন আমরা একটু দেখে ফেলবো, তাহলে হয়ে যাবে। আরেকটু ব্যাপার আমাদের জাস্ট ছোট্ট দু একটা ব্যাপার বাকি আছে, একটু দেখি আমরা। ইন্টারনেট যে ব্যাপারটা বলা আছে, ইন্টারনেট, এটা তো আমরা সবাই ইউজ করি ইন্টারনেট। তাহলে ইন্টারনেট ব্যাপারটা হচ্ছে আসলে কি, ইন্টারনেট একটা ডেফিনেশন আমরা দিতে চাই, বলা আছে, দেখেন, লার্জেস্ট নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস তার মানে কি, অনেকগুলো নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক। এই যে আমরা কিছু সময় আগে বলছিলাম যে ছোট্ট একটা নেটওয়ার্ক নাম হচ্ছে ল্যান, আপনার বাসায় যেটা আছে, এরকম আপনার পাশের বাসায় ল্যান আছে একটা ছোট্ট, আর একটা ল্যান আছে ছোট, এরকম অনেকগুলো ছোট 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 নেটওয়ার্ক মিলেই কিন্তু আসলে এই বড় নেটওয়ার্কটা তৈরি হচ্ছে। তাহলে ইন্টারনেট তৈরি হচ্ছে কিভাবে, আসলে এই সবগুলো নেটওয়ার্কে কানেক্ট করেই। তার মানে এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি করতে পারছি, সব এইগুলা কানেক্ট করতে পারতেছি। তার মানে আমার বাসায় ইন্টারনেট আছে, আপনার বাসায় ইন্টারনেট আছে, তার মানে কি আমরা কানেক্টেড। তাহলে এই নেটওয়ার্কের ভিতরে কিন্তু সবগুলো আসলে কানেক্টেড আছে। তার মানে ইন্টারনেটের ভিতরে আমাদের বলা আছে কি, যে মিলিয়ন অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক একাডেমিক বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট নেটওয়ার্ক, মানে ছোট 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 অনেকগুলো নেটওয়ার্ক মিলেই আসলে এই বড় নেটওয়ার্কটা তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি ইন্টারনেট। তাহলে ইন্টারনেট আর নতুন কিছুই না, অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্কের একটা কম্বিনেশন। দুইটা টার্ম এখানে দেখতে পাচ্ছি, এই দুইটা টার্ম একটু ডিফারেন্ট ইন্টারনেটের তুলনায়, যদিও আমরা উচ্চারণটা অলমোস্ট সিমিলার। বলা ইন্ট্রানেট, ইন্ট্রানেট, আগেটা ছিল ইন্টারনেট, আবার এটাকে বলছি ইন্ট্রানেট এবং এক্সট্রানেট। এই দুইটা জিনিস কি একটু আমরা যদি বলি, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট। ইন্ট্রা, ইন্ট্রা বলতে বোঝায় যে প্রাইভেট নেটওয়ার্ক, তার মানে একটা নিজস্ব অর্গানাইজেশনের ভিতরে যে নেটওয়ার্কটা থাকে। তাহলে প্রাইভেট নেটওয়ার্ক সেট আপ বাই অ্যান অর্গানাইজেশন ফর ইউজ বাই ইস এমপ্লয়ি, তার মানে একটা নিজস্ব অর্গানাইজেশনের ইন্টারনাল নেটওয়ার্ক, নিজস্ব নেটওয়ার্ককে আমরা বলি ইন্টারনেট। তাহলে এই নেটওয়ার্কে শুধুমাত্র এই কোম্পানির যারা আছে তারাই ইউজ করতে পারে, বাইরে কেউ ইউজ করতে পারে না। ধরেন ইউনিভার্সিটির ইআরপি সিস্টেম আছে না, আপনাদের ইআরপি আছে কিনা বলেন। ইআরপিতে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কি করতে পারেন, লগ ইন করতে পারেন আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে। এখন এই ইআরপিটা চাইলে বাইরের কেউ কি এখানে অ্যাকাউন্ট খুলে ওপেন করতে মানে ঢুকতে পারবে? পসিবল? ইউনিভার্সিটির ইআরপিতে বাইরের যে কেউ কি পাবলিকলি এটা কি ওপেন, যে কেউ পারবে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে?
পারবে না, তাই না? তার মানে যাদেরকে পারমিশন দেওয়া আছে, স্টুডেন্ট অথবা যারা অর্গানাইজেশনের যারা হয়তো ম্যানেজমেন্টে যারা আছে, টিচার যারা আছে, তারা হয়তো এখানে অ্যাক্সেস করতে পারবে। তার মানে এই যে নেটওয়ার্কটা আছে এটা শুধুমাত্র প্রাইভেট নেটওয়ার্ক। কার জন্য? অর্গানাইজেশনের জন্য। তাহলে এটাকে আমরা বলছি ইন্ট্রানেট। তো একটা অর্গানাইজেশনের নিজস্ব নেটওয়ার্ককে আমরা বলি ইন্ট্রানেট। তাহলে এই নেটওয়ার্কে শুধুমাত্র অর্গানাইজেশনে যারা আছে তারাই শুধু ইউজ করতে পারবে, বাইরের কেউ পারবে না। আর একটা টার্ম বলা আছে এক্সট্রানেট। তাহলে এক্সট্রানেট মানে হচ্ছে আমাদের যে ইন্টারনেটটা আছে, এই যে ইন্টারনেট প্রাইভেট নেটওয়ার্ক, এই প্রাইভেট নেটওয়ার্কে যদি আমরা বাইরের কাউকে অ্যালাউ করি বা অ্যাক্সেস দেই। ধরেন আমার একটা অনলাইন লাইব্রেরি আছে, ইউনিভার্সিটি একটা অনলাইন লাইব্রেরি আছে, যেখানে কি হচ্ছে স্টুডেন্টরা ওই অনলাইন লাইব্রেরিতে ঢুকে ডিফারেন্ট বইগুলো পড়তে পারে। এখন কি হলো, আমার ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটির কি হলো, একটা কোলাবোরেশন হলো, যে এই ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এই অনলাইন লাইব্রেরি শেয়ার করতে পারবে। মাঝে মধ্যে হয় না, ডিফারেন্ট কোম্পানির ভিতরে বিভিন্ন চুক্তি হয় না, হয় কিনা বলেন তো? যে মেডিকেল ক্যাম্প ট্যাম্প করে না ডিফারেন্ট সময়, যে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির ডিফারেন্ট চুক্তি হয় যে আমার এই সুবিধাগুলো সে পাবে। তখন কি হলো, যে যদি আমি অ্যাক্সেস দিই এরকম, যে এই এই স্টুডেন্টদেরও আমি কি করলাম, অ্যাক্সেস দিলাম যে ইউনিভার্সিটির যে অনলাইন লাইব্রেরি আছে সে ইউজ করতে পারবে, আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, যে এই আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানে ঢুকতে পারবে। তাহলে ওইটাকে আমরা বলি এক্সট্রানেট। যে আমি বাইরের কাউকে, অথরাইজ কাউকে, বাইরের মানে যে কাউকে না কিন্তু, মানে যে কেউ চাইলেই পারবে না, যাকে আমি পারমিশন দিব সেই শুধু পারবে, যে অ্যালাউ অথরাইজ ভেন্ডর অ্যান্ড কাস্টমার টু অ্যাক্সেস অ্যান ইন্টারনাল ইন্টারনেট। তা যখন আমার নিজস্ব নেটওয়ার্কে শুধুমাত্র আমরা নিজেরাই ইউজ করবো, অন্য কাউকে অ্যালাউ করব না, তখন ভাবে ইন্ট্রানেট। আর যখন আমার নেটওয়ার্কে নিজেদের তো ইউজ করবোই, সাথে বাইরের কোনো কোম্পানিকেও বা বাইরের কোনো অর্গানাইজেশনকেও আমরা কি করবো, পারমিশন দিব অ্যালাউ করার জন্য, ইউজ করার জন্য, তখন এটার নাম হবে এক্সট্রানেট। জাস্ট এই দুইটা নাম বা টার্ম একটু আমরা দেখলাম, যে একটা হচ্ছে ইন্ট্রানেট, নিজস্ব নেটওয়ার্ক, আর একটা হচ্ছে এক্সট্রানেট। তবে দুইটার ক্ষেত্রেই কি আমাদের আসলে পাসওয়ার্ড আইডি লাগবে, মানে সরাসরি ঢুকতে পারবেন না ইন্টারনেটে, যেমন আপনি চাইলেই ঢুকে ঢুকে পড়তে পারেন আইডি পাসওয়ার্ড ছাড়াই। বাট এইখানে আমাদের কি লাগবে, অবশ্যই ইউজ করার জন্য আইডি পাসওয়ার্ড লাগবে, মানে অথেন্টিকেশন লাগবে। কারণ আমাকে তো পারমিশন ছাড়া ঢোকা যাবে না, নিজস্ব নেটওয়ার্ক ঢুকতে গেলেও আপনাকে আইডি পাসওয়ার্ড লাগবে, অন্য নেটওয়ার্কে ঢুকতে গেলেও আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। বাট যেটা ফ্রি ইন্টারনেট, এটা কিন্তু সবার জন্য ওপেন, সবাই আসলে ফ্রি ইউজ করতে পারছে, এখানে আসলে কোনো আইডি পাসওয়ার্ডের ফ্যাক্টর নাই। নেক্সট একটা টার্ম দেখতে পাচ্ছেন, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। ডাব্লিউ 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 এটা তো সবাই শুনছেন, সবসময় ইন্টারনেটে যে ওয়েব অ্যাড্রেসগুলো দেখেন, এই ওয়েব অ্যাড্রেসের শুরুতে দেখেন www.google.com অথবা facebook.com অথবা yahoo.com, এগুলো তো শুনছেন সবাই। তাহলে এই ডাব্লিউ ডাব্লিউ ব্যাপারটা হচ্ছে একটা ওয়েব সার্ভিস। ডাব্লিউ ডাব্লিউ কে আমরা বলতেছি একটা ওয়েব সার্ভিস, যার থ্রুতে আমরা কি করতে, ইন্টারনেটের মাধ্যমে ডিফারেন্ট টাইপ অফ ডকুমেন্টকে আমরা শেয়ার করতে পারি। তাহলে এই ডাব্লিউ ডাব্লিউ সার্ভিসের মাধ্যমে আমরা কি করতে পারি, যে ডিফারেন্ট টাইপ অফ ওয়েব পেজ, এগুলো আমরা ইন্টারনেটের থ্রুতে দেখাইতে পারি। তাহলে এই ওয়েব পেজে কি থাকে, ডিফারেন্ট টাইপ অফ টেক্সট থাকে, ইমেজ থাকে, ভিডিও থাকে। যেমন যখন আমরা দেখি হচ্ছে ইউটিউব, তখন কি ভিডিও দেখতেছি। আবার যখন আমরা ফেসবুক দেখি, তখন আমরা ওখানে টেক্সট দেখতেছি, ভিডিও দেখতেছি। তাহলে ডাব্লিউ 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 একটা সার্ভিস, যার থ্রুতে আমরা ওয়েব পেজগুলোকে মানে ইন্টারনেটের থ্রুতে দেখাইতে পারি। ব্যাপারটা এটুকুই। তাহলে এই সার্ভিসটা না থাকলে কিন্তু আমরা ইন্টারনেটের থ্রুতে এই ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলো শো করতে পারতাম না। তাহলে ডাব্লিউ ডাব্লিউর ক্ষেত্রে আমরা জাস্ট একটা ডেট দেখবো, এখানে দেখতে পাচ্ছি দেখেন, ক্রিয়েটেড ইন 1989। তাহলে এই ডাব্লিউটা তৈরি হয়েছে 1989-এ, এবং সেটা হচ্ছে ইউরোপিয়ান প্র্যাকটিক্যাল ফিজিক্স ল্যাবরেটরি ইন জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে জেনেভা সুইজারল্যান্ডে এই 1989-এ এই ডাব্লিউ সার্ভিসটা প্রথমে তৈরি হয়েছে, এবং এখানে ইউজ করা শুরু হয়েছে। এখন তো আমরা আসলে হোল ওয়ার্ল্ডে এটা ইউজ করি। ইন্টারনেটের যেই বেনিফিটগুলো আমরা পাচ্ছি এটার থ্রুতেই পাচ্ছি, যে আমরা চাইলে ডিফারেন্ট ওয়েবসাইটগুলো দেখতে পারতেছি, ডিফারেন্ট ইনফরমেশনগুলো শেয়ার করতে পারতেছি এই ডাব্লিউ ডাব্লিউ সার্ভিসের থ্রুতে। এরকম আরো অনেকগুলো সার্ভিস আছে আসলে। এফটিপি সার্ভিস আছে, অনেকে হয়তো শুনছেন, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি সার্ভিস আছে, মেইল ট্রান্সফার প্রোটোকল। এরকম ডাব্লিউ 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 এটাও একটা আসলে সার্ভিস, যার থ্রুতে ওয়েব পেজ মানে ভিউ করা যায় এই সার্ভিসের থ্রুতে। নেক্সট একটা টার্মের নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন এটাও খুব পপুলার একটা টার্ম, নাম শুনছেন সবাই। সার্চ ইঞ্জিন তো আমরা সব সব থেকে বেশি ইউজ করি কোনটা বলেন তো, কেউ একজন সার্চ ইঞ্জিনের নাম শুনছেন? স্যার গুগল। তাহলে সব থেকে বেশি ইউজ করেন গুগল, তাই না? তাহলে গুগল একটা সার্চ ইঞ্জিন, যার কাজ হচ্ছে আপনাকে আসলে কোনো একটা ইনফরমেশন সার্চ করতে বা ফাইন্ড করতে হেল্প করা। এরকম গুগলের ছাড়াও আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন যদিও আছে, কিন্তু ওইগুলো আসলে অতটা বেশি পপুলার না। ইংলিশ কাবি।
ইয়াহু ইউজ করি, বিং ইউজ করি, তাই না? বিং ইউজ করি, আক্স। পিপিলিকা আছে বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি আছে এরকম অনেকগুলা। তার মানে সব থেকে বেশি পপুলার গুগল, কারণ গুগলের কাছে অনেক পরিমাণ ডেটা আছে। তাহলে যার কাছে ডেটা বেশি আছে সেই তো বেশি পাওয়ারফুল হবে। ব্যাপারটা এরকম যে ওর কাছে জিজ্ঞেস করলে অনেক ইনফরমেশন দেয়, বাট যার কাছে জিনিসপত্র কম আছে ও তো আসলে কম দিবে। তাহলে এই কারণে গুগলটাকে আমরা আসলে এখানে বলতেছি আসলে পপুলার সার্চ ইঞ্জিন। লাস্ট আরেকটা টার্ম দেখতেছি আমরা, দেখেন। আর দুইটা স্লাইড আছে, শেষ আমাদের প্রায়। নেক্সট আমাদের দেখবেন, দেখেন বলা আছে ওয়্যারলেস কমিউনিকেশন। তাহলে আমরা তো এতক্ষণ যে বললাম যে আমরা ক্যাবেল দিয়ে কানেক্ট করতে পারি ডিফারেন্ট ডিভাইসগুলোকে, এখন ওয়্যারলেস দিয়েও তো আসলে কম্পিউটার কানেক্ট হতে পারে। ওয়্যারলেস, ওয়্যারলেস মানে হচ্ছে ক্যাবেল ছাড়া। এখন এর ভিতরে একটা হতে পারে রেডিও সিগন্যাল। রেডিও সিগন্যাল কোন জিনিস? আমরা যে এই মোবাইল ইউজ করি, মোবাইল ফোন ইউজ করি সবাই, মোবাইল ফোনে যে ইন্টারনেটটা ইউজ করি এইটাকে বলে রেডিও সিগন্যাল। তাহলে আমাদের একটা টাওয়ার থেকে একটা রেডিও সিগন্যাল আসে এবং আমার মোবাইল ডিভাইসে আমরা আসলে তখন ওই সিগন্যালের থ্রুতে কমিউনিকেশন করতে পারি। তাহলে রেডিও সিগন্যাল হচ্ছে আমরা একটা ইনভিজিবল সিগন্যাল, তাই না? আমরা দেখতে পাই না। তাই এরকম রেডিও সিগন্যাল আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো গ্রুপ আছে। একটা বলি শর্ট রেঞ্জ। শর্ট রেঞ্জ মানে হচ্ছে একদম মিনিমাম একটা ডিস্টেন্সের ভিতরে শুধু এটা কাজ করে। বাসায় যে আমরা রিমোট ইউজ করি টেলিভিশনে, তাই না? এখন রিমোটের রেঞ্জ কতটুকু? আমি চাইলে কি রুমের বাইরে গিয়ে রিমোট ইউজ করতে পারবো? যেই রুমে টেলিভিশন নেই অন্য রুম থেকে করলে করতে পারবো? পারবো না কিন্তু, কারণ আমাকে একটা নিজস্ব রেঞ্জ আছে, ওই রেঞ্জের ভিতরে থাকলেই শুধুমাত্র রিমোট কাজ করবে। একইভাবে আমরা যে ব্লুটুথ ইউজ করি কম্পিউটার মানে মোবাইলে, ওটার কিন্তু একটা রেঞ্জ আছে। ওই রেঞ্জের ভিতরে থাকলেই শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবো আমি। তাহলে শর্ট রেঞ্জের জন্য আমরা ইউজ করি ব্লুটুথ, যেটা দিয়ে আমরা ডিফারেন্ট টাইপ অফ ওয়্যারলেস কিবোর্ড মাউস এগুলো কানেক্ট করতে পারি। একইভাবে এর থেকে যদি বড় রেঞ্জ চিন্তা করি, ওটাকে বলি ওয়াইফাই, যেটা আমরা ওই যে বাসায় রাউটারের মাধ্যমে কানেক্ট করি, ওয়াইফাই। তার মানে এক সব থেকে রেডিও সিগন্যালের মিনিমাম রেঞ্জ হচ্ছে ব্লুটুথ বা শর্ট রেঞ্জ। এর থেকে বিগার রেঞ্জ হচ্ছে ওয়াইফাই। আর এর থেকে যদি বড় রেঞ্জ চিন্তা করি সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। ওই যে ওয়াইম্যাক্স বলছিলাম আমরা, আমরা ম্যান নেটওয়ার্ক ইউজ করি, মেট্রোপলিটন নেটওয়ার্ক, একটা পুরো শহরকে কাভার দেওয়ার জন্য আমরা একটা নেটওয়ার্ক ইউজ করতাম, যেটা ওয়াইম্যাক্স সার্ভিস ছিল এক সময়। যে লঙ্গার রেঞ্জ, ওটাও একটা ওয়্যারলেস নেটওয়ার্ক, বাট ওইটা পুরো একটা এরিয়াকে কাভার দিতে পারতো। যেমন আমাদের রাউটার কি শুধুমাত্র একটা রুমকে বা একটা বিল্ডিং এ কাভার দেয়, আর এই ওয়্যারলেস সার্ভিসের মাধ্যমে আমরা পুরো একটা এরিয়া অথবা পুরো একটা সিটিকে কাভার দিতে পারতাম। তাহলে এগুলো হচ্ছে রেডিও সিগন্যালের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি। সবই হচ্ছে আসলে ওয়্যারলেস, কোথাও আমরা তার ছাড়া ইউজ করতে, মানে কোনো তার নাই, মানে ক্যাবেললেস ব্যাপার যেটা, সেটা বলতেছি এখানে। শেষ আমাদের এরপরে একটা জাস্ট ছবি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ওই তিনটা জিনিসের মানে কিছু কম্পারিজন বলা আছে, জাস্ট দেখে নিলেই হবে, তেমন কিছু ইনফরমেশন নাই। এটা আমাদের লাস্ট স্লাইড। মোবাইল ফোন নিয়ে কথা বলা আছে। মোবাইল ফোন যেটা আমরা ইউজ করি এটাও কিন্তু একটা ওয়্যারলেস ফোন, তাই না? এখানেও তো আমরা আসলে ক্যাবেল ইউজ করি না। একটা সময় আমরা ল্যান্ড ফোন ইউজ করতাম যখন, তখন তো ক্যাবেল বেস ছিল, যে একটা নির্দিষ্ট পয়েন্টই শুধু আমার টেলিফোনটা থাকতো এবং কল আসলে ওইখান থেকেই পিক করতে হতো। বাট এখন যেটা হচ্ছে যে আমি যে কোনো লোকেশনে যাচ্ছি আমার সাথে মোবাইলটা আমি ক্যারি করতেছি, ফলে কি হচ্ছে যে আমি আসলে রিমোটলি অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে এই মোবাইল ফোনগুলোকে আমরা ওয়্যারলেস ফোন বলতেছি, এবং এখানেও কিছু ক্যাটাগরি আছে আসলে। একটা ক্যাটাগরিকে আমরা বলি সেল ফোন। তাহলে আমরা এখন সবাই যেটা ইউজ করি, আপনার কাছে আমার কাছে যেটা আছে, এটাকে বলি সেল ফোন বা সেলুলার ফোন। সেলুলার ফোন কেন বলতেছি? যে আমাদের একটা নির্দিষ্ট সেল এরিয়া আছে, তাহলে আমরা কিছু টাওয়ার ইউজ করে, তাই না? আমি হয়তো গ্রামীণ ফোনের মোবাইল ইউজ করতেছি, আপনি হয়তো অন্য কোম্পানি ইউজ করছেন, প্রত্যেকেরই কি একটা কিছু টাওয়ার আছে, ওই টাওয়ারের মাধ্যমে সে কি করে, এই সার্ভিসটা দেয়। এবং এখানে আসলে একটা টাওয়ারের একটা কাভারেজ এরিয়া আছে, সে কতটুকু এরিয়া কাভার করতে পারবে, এবং এটাকে আমরা আসলে এরকম বলি হেক্সা ডায়াগোনাল সেল। নাম শুনছেন বেবি? হেক্সা ডায়াগোনাল মানে হচ্ছে এরকম 6টা বাহু থাকবে। আগে প্রথম যখন মোবাইল ফোন ছিল, প্রথমে যখন সেলগুলো ছিল, এই সেলগুলো এরকম রাউন্ড শেপের সেল ছিল। যখন প্রথম দিকে মোবাইল আসছে আমাদের দেশে, তখন এই সেলগুলো এরকম রাউন্ড শেপ সেল ছিল। রাউন্ড শেপ সেল বলতে কি বোঝাচ্ছে একটু বলতেছি, ধরেন এরকম অনেকগুলো সেল আছে, এরকম ছোট 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 সেল, এক একটা গোল মানে এক একটা সেল। ধরেন স্যার এই সেল দিয়ে কি বুঝায়? হুম, এই সেল দিয়ে স্যার কি বুঝায়? সেল দিয়ে কি বোঝায়, তাই না? সেল দিয়ে বোঝায় যে এরিয়া কতটুকু কাভার করতে পারবে। ধরেন এই যে এই ছোট ছোট সেলের ভিতরে এখানে একটা টাওয়ার আছে। এই মোবাইলে মাঝে মাঝে দেখেন না, বিল্ডিং এর ছাদের উপরে ছোট ছোট টাওয়ার আছে ওদের, বিভিন্ন কোম্পানির। দেন এই সেলের এখানে একটা টাওয়ার আছে, তার মানে কি হচ্ছে ওই টাওয়ার এই পুরা এরিয়াটা কাভার দিতে পারবে। এই যে সেলটা আছে, এই সেলের ভিতরে যে কোনো পজিশনে আমি থাকি না কেন, ধরেন আমার মোবাইল নিয়ে আমি এখানে আছি, এইখানে আছি, এইখানে আছি, যেখানে থাকি না কেন এই টাওয়ার থেকে সে কিন্তু নেটওয়ার্ক কানেকশন দিচ্ছে আমাকে। এখন আমি যদি আবার এই সেলে চলে আসি, এই সেলের যে টাওয়ারটা আছে সে কি করতেছে, এই পুরো সেলটাই কাভার দিচ্ছে। এখন দেখেন যখন আমরা সেলগুলোকে রাউন্ড বলতেছি, তখন একটা প্রবলেম হচ্ছে কি, এই দুইটা সেলের মাঝখানে এই যে স্পেসটা, এইখানে কি কোনো টাওয়ারের কাভারেজ আছে বলেন তো, এই এই পজিশনগুলোতে? দেন এটা একটা সেল,
আর এই পাশে আরেকটা সেল আছে এরকম, আবার সেল আছে এখানে একটা। এই যে পয়েন্টটা মাঝখানের এই পয়েন্টটা, এখানে কি কোনো নেটওয়ার্ক আছে? চিন্তা করেন। আমার এইখানে যে টাওয়ারটা আছে এই শুধুমাত্র এই পুরা সেলটাকে কভার করতেছে, এইখানে যে টাওয়ারটা আছে ওই সেলটাকে কভার করতেছে, বাট এই এই পয়েন্টে যখন আমি চলে আসি নাই স্যার, নেটওয়ার্ক তখন নাই। কিন্তু আসলে কোথাও পাবো না। তার মানে এই পজিশনে যদি চলে আসতাম আমরা একটা সময়, তখন কিন্তু আমার কলটা কেটে যেত। এটা অনেক আগে ছিল, প্রথম দিকে যখন আমাদের নেটওয়ার্ক আসছে তখন এই প্রবলেম হতো যে একটা একটা লোকেশন থেকে আপনি আরেক লোকেশন চলে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ফোন ড্রপ হয়ে গেছে, মানে লাইন কেটে গেছে। কেন? যেহেতু ওই পজিশনে তো নেটওয়ার্ক পায় না এসে। আর আদারওয়াইজ কি হইতো যে আমি যখন এখান থেকে এখানে আসতেছি অটোমেটিক আমাকে সেল টু সেল সুইচ করার অপশন আছে, সেল সুইচ করে দিত সে, বাট এই পজিশনে তো কোনো সুইচ করতে পারে না, এখানে তো নেটওয়ার্কই নাই। তাহলে এই প্রবলেম থেকে সলভ করার জন্য কি করলো আসলে, এই সেলগুলোকে ডিজাইন করছে এরকম হেক্সা ডায়াগোনাল, যে এরকম 6 কোণা থাকবে। ফলে কি হবে, এখানে আরেকটা সেল বলি আমি এরকম, তাহলে দেখবেন কোনো ব্ল্যাঙ্ক স্পেস কিন্তু থাকবে না আমাদের। আবার এখানে যদি বলি আরেকটা সেল, তার মানে দেখেন আমি যখন কাভারেজ দিব তখন কিন্তু আমাকে আসলে দেখেন হয়তো আমি এই সেলের ভিতরে থাকবো, আদারওয়াইজ এখানে থাকবো না এখানে থাকবো, মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই, তার মানে আমি প্রত্যেকটা লোকেশনেই কিন্তু নেটওয়ার্ক পাবো। তাহলে এরকম গোল সেলের ক্ষেত্রে কিছু প্রবলেম ছিল যে আমি এই পজিশনগুলোতে নেটওয়ার্ক পাইতাম না, বাট এখন আমি পাচ্ছি। তাহলে সেলুলার সার্ভিস মানে হচ্ছে যে এখানে এরকম সেলের মাধ্যমে নেটওয়ার্কে কানেকশন দেওয়া হয়। মানে এই সেলগুলোর মাধ্যমে কি, আমরা টাওয়ার থাকে ডিফারেন্ট টাইপ অফ, এই টাওয়ারের মাধ্যমে আমরা আসলে নেটওয়ার্ক কানেকশনটা দিচ্ছি। তাহলে আমাদের ফোন যেগুলো ইউজ করি আমরা, এগুলো আসলে সেল ফোন বা সেলুলার ফোন। নেক্সট টাইপ অফ ফোন যেটা ইউজ হয় সেটা স্যাটেলাইট ফোন। তাহলে স্যাটেলাইট ফোন ব্যাপারটা হচ্ছে যেখানে আসলে এরকম সেলুলার সার্ভিসটা পসিবল না। ধরেন আপনি কোথায় চলে গেছেন, সমুদ্রের ভিতরে চলে গেছেন, সমুদ্রের ভিতরে চলে গেছেন যেখানে আসলে তাহলে কি এখন এই সার্ভিস গুলো স্যার হ্যাকবাগল আকারে হয়? কোনটা? স্যার এখনকার সার্ভিস, হ্যাঁ এখনকার সেল, টেলিফোনের স্যার, হ্যাঁ, টেলিফোন। এখন এখন টেলিকমে যে মানে সেলগুলোকে ওরা এইভাবে হেক্সাডায়াগোনাল সেল বলে। এখনকার আমাদের যে নেটওয়ার্কে যে সেলগুলো আছে ওগুলো ডিজাইন বলে এরকম হেক্সাডায়াগোনাল সেল বলে। ঠিক আছে, আমরা যে গ্রামীণ ফোন বা যে যে কোম্পানি ইউজ করে না কেন, ওদের সেলের ডিজাইনটা হচ্ছে হেক্সাডায়াগোনাল সেল এখন। যেহেতু আসলে এখন এখন কিন্তু আসলে আমাদের যে কল ড্রপের প্রবলেমটা হয় না, যখন আমি মুভ করি কল করা অবস্থায় যদি আমি মুভ করি এক জায়গা থেকে এক জায়গায়, তখন আমাদের কল ড্রপ হবে না, যেহেতু আসলে প্রত্যেকটা পয়েন্টেই নেটওয়ার্ক পাওয়ার কথা। তাহলে এই গেল সেলের সেলের কনসেপ্ট। সেলের পরে কি আসছে, স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইটের মানে কি, যেখানে আসলে এরকম সেল সার্ভিস পসিবল নাই। যে বললাম যে একটা সমুদ্রের ভিতরে চলে গেছে আমি, যেখানে তো এরকম নেটওয়ার্কের টাওয়ারও নাই, নেটওয়ার্কও পাচ্ছি না। অথবা আমি একটা পাহাড়ের উপরে চলে গেছি যেখানে নেটওয়ার্কের টাওয়ার নাই বা নেটওয়ার্ক পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাকে কি করতে হবে, স্যাটেলাইটের থ্রুতে আমি আসলে কমিউনিকেট করতে পারি। তাহলে স্যাটেলাইট ফোনের মাধ্যমে আমরা যেখানে সেল সার্ভিস নাই সেই ক্ষেত্রে আমরা কমিউনিকেশন করার জন্য স্যাটেলাইট ফোন ইউজ করি। তাহলে স্যাটেলাইট ফোন কিরকম, ওই যে আমরা আমাদের যেই স্যাটেলাইট আছে কি, আমরা যে সবথেকে ভালো বলতে পারি যে আমাদের ইলন মাস্কের যে নেটওয়ার্ক স্টারলিংক, ওটা কিন্তু স্যাটেলাইট সার্ভিস, তাই না? তার মানে আপনার কিন্তু যে কোনো লোকেশনে যে চলে যান, রিমোট কোনো লোকেশনে, যেখানে আসলে কোনো গ্রামীণ ফোনের টাওয়ার নাই, বাংলা লিঙ্ক কোনো কোম্পানির টাওয়ার নাই, বাট ওইখানে কিন্তু আপনি চাইলে ওই স্যাটেলাইটের থ্রুতে আপনি ইউজ করতে পারবেন ইন্টারনেট, যদি আপনি স্টার লিঙ্কের কানেকশন নেন। তার মানে কি, স্যাটেলাইটের মাধ্যমে আমরা তখন কি করব, কমিউনিকেট করব। মানে সরাসরি স্যাটেলাইট থেকে আমরা কানেকশনটা পাচ্ছি। আমার সেল মানে আমাদের ওখানে টাওয়ারের কোনো ফ্যাসিলিটি নাই, দরকার নেই। তাহলে স্যাটেলাইট ফোন হলে আমাদের ওই সুবিধাটা পাবো যে এখানে আসলে সেল সার্ভিস থাকবে না, তখন আমরা এটা ইউজ করতে পারবো। আর থার্ড যেটা বলা আছে ডুয়েল মুড, ডুয়েল মুড মানে হচ্ছে একটা ফোনের ভিতরেই দুইটা ফ্যাসিলিটি থাকবে। ওটার ভিতরে সেল ফ্যাসিলিটিও থাকবে, স্যাটেলাইট ফ্যাসিলিটিও থাকবে। যেমন আমাদের ডুয়েল সিম ফোন থাকে না, ডুয়েল সিম মানে কি, দুইটা সিমের ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। যখন আমি বাংলা লিঙ্ক ইউজ করতে তখন বাংলা লিঙ্ক ইউজ করতে পারি, যখন চাই আমি গ্রামীণ ইউজ করতে গ্রামীণ ইউজ করতে পারি। ওটা ছিল কি ডুয়েল সিম, বাট এটা কিন্তু ডুয়েল সিম না, এটা বলছে ডুয়েল মুড। ডুয়েল মুড মানে হচ্ছে একই ফোন, তার ভিতরে সেল মোডও আছে, স্যাটেলাইট মোডও আছে। ধরেন আমি এখন ঢাকায় আছি, ঢাকায় তো নেটওয়ার্ক অ্যাভেলেবেল পাওয়া যায়, তার মানে আমি সেল ফোনটা ইউজ করবো তখন। বাট আমি চলে গেছি যখন চিটাগাং, একটা পাহাড়ের উপরে যেখানে আসলে সেল সার্ভিস পাচ্ছি না আমি, তখন আমি স্যাটেলাইট মুডটা ইউজ করব। একই ফোন ইউজ করে যখন আমরা দুইটা মুডকেই অ্যালাউ করব, সেল অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্যাটেলাইট, তখন এটাকে আমরা বলবো ডুয়েল মুড ফোন। এই হচ্ছে আমাদের আসলে আজকের লেকচারের টোটাল কনসেপ্ট, যে আমরা আসলে নেটওয়ার্ক, ইন্টারনেট এবং কমিউনিকেশন নিয়ে কিছু আলোচনা করলাম।